অ্যাম্বুলেন্স, স্টুডেন্ট, এই সাধারণ পাবলিকগুলোকে আটকে রেখেছেন। কি করবো স্যার, চাকরি তো বাঁচাতে হবে। চাকরি বাঁচানোর জন্য আপনি এই সাধারণ মানুষগুলোর ক্ষতি করবেন? এই অ্যাম্বুলেন্সে ঠিক সময় মতন হাসপাতালে পৌঁছাতে না পারলে হয়তো রোগীটা মারা যেতে পারে। এই স্টুডেন্টস গুলো পরীক্ষা দিতে বসতে পারবে না, তাতে আপনার কিচ্ছু এসে যায় না। স্যার 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 হ্যাঁ, স্যার, চলুন কি চলুন করছেন, স্যার? চলুন চলুন, স্যার, বেরোন বেরোন। স্যার চাকরি চলে যাবে স্যার। একদম চুপ, স্যার বেরোন বেরোন বেরোন। হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে আসুন বেরিয়ে আসুন। ডান দিক চেপে মুভ ফাস্ট স্যার, কি ফাস্ট করছেন, মুভ। স্যার? আপনি এখন চুপচাপ দাঁড়িয়ে থাকুন। মুভ মুভ ফাস্ট ফাস্ট। এসব কি করছো? তোমাকে কে পাকামো করতে বলেছে? কেউ বলেনি, আমি নিজেই পেকে উঠেছি। এক্ষুনি রাস্তা ক্লিয়ার করো, স্যারের আর্জেন্ট মিটিং আছে। আপনাকে কি পাকামি করতে বলেছে, নাকি আপনি আমার মতন নিজে নিজেই পেকে উঠেছেন? দাঁড়াও, তোমার ব্যবস্থা করছি আমি। স্যার, কি হয়েছে? ট্রাফিক সার্জেন্টের কোনো দোষ নেই স্যার, ও রাস্তা ক্লিয়ার করে রেখেছিল। এক ডিআরআই অফিসার এসে সব গাড়ি ছেড়ে দিয়েছে। তোমার জিপকে এগিয়ে যেতে বলো। ওকে স্যার। এই ড্রাইভার, চলো। তোমার প্রবলেমটা কি? ট্রাফিক রুলস ভেঙে আপনার গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে। আপনার গাড়িটাকে আমি থানায় নিয়ে যেতে চাই। অনেকক্ষণ বসে বসে তোমার বেয়ারাপনা সহ্য করেছি। শোনো, আমি যেটা বলবো সেটাই করবে। আমার একটা জরুরি মিটিং আছে, তাড়াতাড়ি রাস্তা ক্লিয়ার করো, সেটাই রুল। ওই দিকটা দেখুন। একটা লরির ড্রাইভারও জানে যে ট্রাফিকের নিয়মটা কি। ট্রাফিকের রুলস ভাঙলে কেস খেতে হয়। চলুন, আমি আপনাকে আমার জিপে করে মিটিং এ পৌঁছে দিচ্ছি। আসুন। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। 1 মিনিটে তোমার গায়ের এই পোশাকটা আমি খুলে নিতে পারি। আমার মতন কয়েক হাজার অরুণের গায়ে পোশাকটা আছে। কজনের গায়ের থেকে আপনি পোশাকটা খুলবেন স্যার? প্লিজ চলুন, আপনাকে আমি আমার জিপে করে পৌঁছে দিচ্ছি। You shut up! গ্রেট! একটা সামান্য সাব ইন্সপেক্টর তার এত বড় সাহস হয় কি করে আমায় অপমান করে? আমায় সবার সামনে আমার গাড়ি ক্রেনে ঝুলিয়ে থানায় টেনে নিয়ে চলে গেল। আমি আর সাধারণ মানুষ তার সমান নয়। দেখুন, ও আপনাকে অপমান করতে চায়নি। একটা অ্যাম্বুলেন্স রুগী নিয়ে জ্যামে আটকে ছিল, আর ও সেই অ্যাম্বুলেন্সটাকে হসপিটালে পৌঁছে দেবার ব্যবস্থা করেছে। আর এটা তো পুলিশের মরাল ডিউটি। কিসের মরাল ডিউটি মশাইয়া? আপনাদের ডিউটি হলো আমাদের নিরাপত্তা দেয়া আর আমাদের সম্মান রক্ষা করা। সরকারের কিসে ভালো হয় সেটা আপনাদের দেখা, আর সেই জন্যই সরকার থেকে আপনাদের মাইনে দেয়া। আপনি ঠিক বলেছেন ম্যাডাম। আমরা মাইনে পাই আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য, আপনাদের সম্মান রক্ষা করার জন্য, আর সরকারের কিসে ভালো হয় সেটা দেখার জন্য। আর আপনারা মাইনে পান সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য, সাধারণ মানুষের সম্মান রক্ষা করার জন্য, আর সাধারণ মানুষদের কিসে ভালো হয় সেটা দেখার জন্য। আপনারা মাইনে নিয়ে যদি ঠিকমতো আপনাদের ডিউটি না করেন, তাহলে আমিও মাইনে নিয়ে আপনাদের তোষামতি করতে বাধ্য নই। কিরকম ট্যারা ট্যারা কথা বলছে দেখেছেন? এই যে আপনি নিজেকে কি মনে করেন? সাব ইন্সপেক্টর অরুণ রায়,
মাইনে 6,000-এর একটু ওপরে। হাও ভাও তো 20,000-ই অফিসারের মতো। কার নির্দেশে তুমি ইন্দ্রজিৎ বাবুর গাড়ি থানায় টেনে নিয়ে গেছো? হ্যাঁ, এক্সকিউজ মি স্যার, শুধুমাত্র ওনার গাড়িকে পাস করানোর জন্য রাস্তার অন্য সমস্ত গাড়িকে আটকে রাখা হয়েছিল। তার মধ্যে একটা অ্যাম্বুলেন্সও ছিল। আমি শুধু সেই অ্যাম্বুলেন্সটাকে যাওয়ার রাস্তা করে দিয়েছি। উনি জোর করে যেতে গিয়ে ট্রাফিকের রুলস ভেঙে একটা অ্যাক্সিডেন্ট করেন, আর নিয়ম ভাঙলে আমি কারোর কোনো নির্দেশের তোয়াক্কা করি না। তবুও ওনাকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে আমার জিপে করে আপনাকে আমি মিটিং এ পৌঁছে দিচ্ছি, কিন্তু উনি রাজি হননি, গাড়ি থেকেও নামেননি। তাই বাধ্য হয়ে ওনাকে সমেত আমাকে গাড়িটা ট্রেনে ঝোলাতে হয়েছিল। এই এই পার্টি প্রেসিডেন্টকে তোমার জিপে বসে যাবে? স্কাউন্ডার! এক্সকিউজ মি স্যার, একজন সিনিয়র অফিসারের গায়ে হাত তুলতে এসেছে। সিনিয়র অফিসার বলে আজ হাতটা নামিয়ে নিলাম, নইলে আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। সীমা আপনারা ছাড়িয়ে যাচ্ছেন। এইবার সময় এসেছে যে আপনাদের হাত পা বেঁধে সীমার মধ্যে ফেলে রাখা। অরুণ, কন্ট্রোল ইয়োরসেলফ। কেন স্যার, কেন? কাজ না করলে সাধারণ মানুষের কাছে কৈফিয়ত দিতে হবে, কাজ করলে এইসব নেতা মন্ত্রীদের সামনে কৈফিয়ত দিতে হবে। তাহলে আমাদের এই পুলিশদের নিরাপত্তাটা কোথায়? হ্যাঁ, তুমি তো শুধু কাজ করে বেড়াও, আমরা তো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ ঠিক তাই। সাধারণ মানুষেরা বিপদে পড়লে আপনাদের মতন মন্ত্রীদেরকে ফোন করে না, সে ছুটে আসে থানায়, কারণ তারা মনে করে যে পুলিশ হচ্ছে তাদের কাছের মানুষ। তাই পুলিশকে এই মোটা কাপড়ের ইউনিফর্মটা দেওয়া হয়েছে, যা দিয়ে হাওয়া ঢোকে না। কোমরের এই অশোক স্তম্ভ মারা বেল্টটা দেওয়া হয়েছে ফ্যাশন করার জন্য নয়, নিজেদের জাতটাকে চেনার জন্য, যে তারা সাধারণ মানুষের চাকর। প্রত্যেকটা মুহূর্তে নিজেদের স্বার্থে আপনারা আমাদেরকে কাজে লাগাতে চান। মিটিং ডেকে একে ওকে গালাগাল দেবেন, আর তার জন্য পুলিশ প্রোটেকশন চাই। সাধারণ মানুষদেরকে উস্কে দিয়ে দাঙ্গা বাঁধিয়ে দেবেন, আর নিজেরা বসে থাকবেন পুলিশের ঘেরা টোপে। আর দাঙ্গায় মানুষ মরলে নিউজ চ্যানেলে বলবেন যে পুলিশ তাদের দায়িত্ব ঠিক মতন পালন করেনি। আর সেই পুলিশ মরলে তার বিধবা স্ত্রীকে আপনাদের দরজায় দরজায় ঘুরে বেড়াতে হয় শুধুমাত্র একটা চাকরির জন্য। Shut up! থামা তোমার বক্তৃতা। জানি বক্তৃতা দেওয়াটা আপনাদের বাবার জমিদারির মধ্যে পড়ে, ওটা আমাকে বা আমার বাবাকে দেওয়া যাবে না। আপনার মিটিং এ যেতে দেরি হয়ে যাচ্ছে বলে রাস্তার সব গাড়ি আটকা থাকবে। তাতে যদি একটা রোগী হাসপাতালে যাওয়ার আগে রাস্তায় মরে যায়, তাতে আপনার কি? আপনি তার জায়গায় একটা ফলস ভোটার বসিয়ে নেবেন। মুখ সামলে কথা বলবে। আপনি মুখ সামলে কথা বলুন। আজ সকালে রাস্তায় পাবলিকের চেহারাটা নিশ্চয়ই দেখেছেন। এরপরেও যদি মুখ না সামলান, তাহলে পাবলিক আপনাকে বাড়ির থেকে টানতে টানতে এনে রাস্তায় ফেলবে, আর তখন ওদের হাত থেকে বাঁচার জন্য আপনার এই পুলিশকে দরকার হবে। আপনারা থাকবেন 5 বছর, তাও কোনো গ্যারান্টি নেই, কিন্তু আমরা মানে পুলিশরা থাকবো আরো 500 বছর গ্যারান্টেড। আজকের পর হয় তুমি থাকবে, নয় আমি থাকবো, গ্যারান্টিড। ওকে এই মুহূর্তে সাসপেন্ড করা হোক। Sub Inspector Arun Roy, you are hereby suspended. শালা বাপের জমিদারি পেয়েছে, সাসপেন্ড বললি সাসপেন্ড। সবসময় তো রেগে থাকিস কেন বলতো?
বস বস, এখানে বস, মাথা ঠান্ডা করে বল কি হয়েছে। কি আবার হবে? সেই পুরনো কায়দা, অন্যায়ের প্রতিবাদ করো তো সাসপেন্ড হয়ে ঘরে বসে থাকো। তোকে আবার সাসপেন্ড করেছি? শুনে তো আমারই মাথা গরম হয়ে যাচ্ছে। এই, হিটলারের মাথা গরম হলে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তুই মদ খাচ্ছিস? দে দে না, বোতলটা দে আমায়, দে ভাই। I'm sorry. সরি? কিসের সরি রে? মার না, মার তুই আমাকে, মার। চল, আমি তোকে মদ খেতে দেবো না। অরুণ, অরুণ, আমার কেউ নেই, তোরাই আমার সব। চল হাতে মার, আমার গায়ে একটু লাগবে না। অরুণ, হ্যাঁ, মার না, মার, মার না আমাকে, মার মার, তবু আমি তোকে মদ খেতে দেবো না। দে দে আমাকে, দে দে। হিটলার, আমার বাবার স্বপ্ন যাতে আমি সৎ পুলিশ অফিসার হয়ে সব অন্যায়কে শেষ করি। তাই চোখের সামনে যখন আমি দেখি যে সাধারণ মানুষের উপর অন্যায় হচ্ছে, তখন আমি সহ্য করতে পারি না। স্বাধীনতার এতগুলো বছর পরেও সাধারণ মানুষ স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারবে না কেন? এতগুলো মানুষের রক্তের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছে, তার সুফল সব মানুষকে পেতে হবে। আমার মতন একটা পুলিশ অফিসারকে সাসপেন্ড করে তারা জনসাধারণ মুখ বন্ধ করতে পারবে না। অরুণা, তোর ব্যথা, যন্ত্রণা সব আমি জানি রে, কিন্তু তোকে তো ভেঙে পড়লে চলবে না রে অরুণ। হ্যাঁ রে, সব জায়গায় রাম যেমন আছে, রাবণও আছে রে। এই, তোকে কিন্তু লড়াই করতে হবে অরুণ। আজ তুই একা লড়ছিস, একদিন দেখবি তোর পাশে অনেক অনেক সৎ লোক এসে জড়ো হবে। হ্যাঁ রে অরুণ, শুধু সময়ের অপেক্ষা রে বন্ধু, শুধু একটু সময়ের অপেক্ষা। হিটলার, আমি যদি কখনো রেগে গিয়ে তোর গায়ে হাত তুলি মারি, তুই আমাকে কখনো ছেড়ে যাবি না তো? কি বলছিস তুই? বন্ধুকে ছেড়ে কখনো চলে যাওয়া যায় না রে বন্ধু। আমরা একসাথে লড়বো, একসাথে বাঁচবো। হ্যাঁ রে। দিদু ভাই, অনেক রাত হয়েছে, আয় খেয়ে নিবি আয়। আমি মামা এলে খাবো। এই এক মহাভক্ত হনুমান হয়েছে। মা, তুমি গিয়ে শুয়ে পড়ো, বাবলির জন্য তো আমাকে জেগে থাকতেই হবে। কেন যে এত রাত করে? একটা পুলিশকে নিয়ে তো এতদিন ঘর করেছো, পুলিশের কেন এত রাত হয় তুমি জানো না? একটা ফোন তো করতে পারে। 25 বছরের চাকরির জীবনে বাবা তোমাকে কতদিন ফোন করে জানিয়েছে যে ফিরতে রাত হবে? সব পুলিশই এক, সে কনস্টেবল হোক আর অফিসার। যাও তুমি শুয়ে পড়ো না। দেখ বাবলিকে খাওয়াতে পারিস কিনা। মামা আসে, মামা আসে, মামা আসে, মামা আসে, মামা আসে, মামা আসে। আমি কখন থেকে তোমার জন্য বসে আছি। আজ তুমি মার কাছে খেয়ে নাও, আমি খাবো না। খাবি না কেন? আমার খেতে ইচ্ছে নেই। কি হয়েছে? কি আবার হবে? সব দিন কি খেতে হবে নাকি? তুইও আমার উপর রাগ দেখাবি? এবার বল। ওরা আমাকে সাসপেন্ড করে দিয়েছে সোনালি। অনেক বড় দোষ করে ফেলেছি তোর দাদা।
পার্টির প্রেসিডেন্টের জন্য আটকে রাখা সিগন্যালকে তুলে একটা অ্যাম্বুলেন্সকে যেতে দিয়েছে। তার জন্য ওনার অনেক মূল্যবান সময় নষ্ট হয়েছে। সাধারণ মানুষের জীবন নষ্ট হওয়ার জন্য কোনো মাসুল দিতে হয় না পুলিশকে, কিন্তু মন্ত্রী ভিআইপি তাদের সময় নষ্ট হওয়ার জন্য মাসুল দিতে হয়। আর সেই মাসুলটা বাবাকে এখন কিছু বলিস না, বাবা সহ্য করতে পারবেন না। রোজ যেরকম সকালে আমি বেরোই সেরকমই বেরোবো। তুই আমার টিফিন তৈরি করে দিস, সারাদিন এখানে ওখানে ঘুরে আমি সময় মতো ফিরে আসবো। বাবা জানতে পারবেন না। তোরা সবাই এত কেন ভালো হয়েছিস রে দাদা? বাবা, তুই বাবলির বাবা, দেখছিস না ভালো হলে কিরকম শেষ হয়ে যেতে হয়। একটু খারাপ হলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত। হ্যাঁ, ছবি তুলছো? তোলো তোলো, ছবি তোলো। ছবিতে আমায় না প্রীতি জিন্টার মতো দেখায়। প্রীতি জিন্টা নয়, প্রীতি জিন্টার মাসি। ভাগ এখান থেকে। আমার ছবি কেন তুললেন? আরে কলেজের সব মেয়েদের পা থেকে মাথা অব্দি আমরা লিস্ট দিয়ে রেখেছি, যাকে মনে ধরে তার ছবি উঠে যায়। আপনারা মেয়েদের ছবি তোলার যেভাবে লিজ নিয়ে রেখেছেন, আমিও ঠিক সেইভাবে আপনাদের গালগুলোর লিজ নিতে পারি, ঠাস করে চড় মেরে। আর এখানে যতগুলো মোবাইল আছে সব কটাতে আপনাদের ছবি উঠবে। তার আগে আপনার অন্য ছবি উঠবে, আর সেটা সারা দেশে ইন্টারনেটে ছড়িয়ে যাবে। জানেন মোবাইলটার দাম কত? কোনো মেয়ের সম্মানের চেয়ে 4 আনাও বেশি না। হ্যালো, নমস্কার বলরাম বাবু, আমি রিটায়ার্ড এসপি বিভাস সরকার বলছি। একটা ব্যাপারে আপনাকে ফোন করছি। এসআই অরুণ রায়ের সাসপেনশন ফাইলটা কি আপনার কাছে রয়েছে? কেন বলুন তো? আসলে ওর বাবা আমাকে খুব ধরেছে যাতে ছেলের সাসপেনশনটা তুলে নেওয়া হয়। বুঝতেই তো পারছেন, ইয়াং ছেলে সবে কয়েকটা বছর হলো চাকরিতে ঢুকেছে। খুব বেশি দিন সাসপেন্ড হয়ে থাকলে সারা সার্ভিস লাইফটা ওকে ভুগতে হবে। দেখুন না যদি কিছু করা যায়। সবই তো আপনার হাতে। বিভাস বাবু, একবার রিটায়ার করার পর ডিপার্টমেন্টের সেই অফিসারের একটা ছবিও রাখা হয় না। এমনকি সে যে চেয়ারটায় বসতো না, সেটাও ফিনাইল দিয়ে ধোয়া হয়, যাতে তার গায়ের গন্ধটাও না বেঁচে থাকে। আমি আপনাকে একটা সাজেশন দিই, আপনি পেনশনটা ঠিক মতন পাচ্ছেন কিনা সেইটা নিয়ে ভাবুন। কারোর সাসপেনশন নিয়ে মাথা ঘামাবেন না, শুধু শুধু আপনার হতাশা বাড়বে আর আমার বিরক্তি। বুঝতে পারছেন আপনি? ভালো থাকবেন। সালা, দরদ একেবারে উতরে উঠছে। কি বললেন? ফোনটা কেটে দিল। আসলে কি জানেন, একবার রিটায়ার করার পর ডিপার্টমেন্ট বোধহয় তার সঙ্গে আর কোনো সম্পর্কই রাখতে চায় না। তাহলে কি হবে স্যার? আপনি একবার নিজে গিয়ে রিকোয়েস্ট করুন। আমি? আপনার উপর হয়তো এতটা নির্দয় নাও হতে পারে,
দেখি আমি তাহলে চেষ্টা করে দেখি। নমস্কার স্যার। নমস্কার। কিরে কি হয়েছে তোর হাতে ব্যান্ডেজ? ওরকম করো না বাবা, তোমার সত্য কথা পত্রিকার জন্য একটা ভালো স্টোরি এনেছি। স্টোরি? আমি তোর কাছ থেকে জানতে চাইছি তোর হাতে ব্যান্ডেজ কেন? এর মধ্যে স্টোরি আসছে কোত্থেকে? এর মধ্যেই আছে, শোনো। এ তো সাংঘাতিক ছেলে। আমি একটু অন্যরকম ভেবেছিলাম। 22nd সেঞ্চুরি রোমিও আমায় ইমপ্রেস করতে গিয়ে একটু আগেই এসে পড়েছে, কিন্তু ওনার সঙ্গে পরে কথা বলতে গিয়ে দেখলাম ও মা, ওখানেও আর একটা স্টোরি। উনি পুলিশ ইন্সপেক্টর মিস্টার অরুণ রায়, পার্টি প্রেসিডেন্টের গাড়ি থানায় তুলে নিয়ে যাওয়ায় সাসপেন্ড হয়ে আছেন। শেষ পর্যন্ত ওকেও না ওর বাবার পথেই যেতে হয়। তুমি চেনো না কি ওর বাবাকে? আসবো স্যার। কে তোমায় ভেতরে আসার পারমিশন দিয়েছে? কে? আমি জানি পারমিশন চাইলে পাবো না, তাই পারমিশন না নিয়েই চলে এলাম। আপনি আমার ছেলের সাসপেনশনটা তুলে নিন স্যার। আমার সারা জীবনের ওই একটাই স্বপ্ন স্যার, আমার ছেলে যেন অনেক বড় অফিসার হয়। আমারও সারা জীবনের একটাই স্বপ্ন, চাঁদে যাব। হ্যাঁ সত্যি, আমি চাঁদে যেতে চাই। তুমি পারবে ব্যবস্থা করে দিতে? যদি তুমি আমার চাঁদে যাবার ব্যবস্থা করে দাও, তাহলে আমিও তোমার ছেলের সাসপেনশন তোলার ব্যবস্থা করতে পারি। চাকরি জীবনে আমি কোনোদিন কারো কাছে হাত পেতে এক কাপ চাও নিইনি। আজ আমি আপনার কাছে হাত জোর করে ভিক্ষে চাইছি। আমার ছেলের জীবনটা নষ্ট করে দেবেন না, ফিরিয়ে দিন আমার ছেলের চাকরি। স্যার ঠিক ঠিক এইভাবে আমিও এসপি বলরাম ঘোষ হাত জোর করে ভিক্ষে চেয়েছিলাম তোমার কাছে। হেড কনস্টেবল ভবানী রায়, অস্ত্র আমদানির কেসে আমার নামটা বাইরে এনো না, কিন্তু তুমি ধর্মপুত্র যুধিষ্ঠিরের যমজ ভাই, পুলিশ এনকোয়ারিতে ঠিক আমার নামটাই বললে। তুমি হলে সাধু আর আমি শয়তান। শয়তান। মিথ্যে ঘুষের মামলায় জড়িয়ে আমাকে চাকরি থেকে ডিসমিস করেছেন, আমার জামাইকে রাস্তায় লরি চাপা দিয়ে মেরেছেন, আমার বিধবা মেয়েটার চোখের সামনে ঘুরে বেড়ায়। আমি সব কিছু জেনেও কোনোদিন কারুর কাছে মুখ খুলিনি। আর কত শাস্তি আপনি আমায় দেবেন স্যার? অনেক। যতদিন আমার গায়ে এসপির ইউনিফর্মটা থাকবে, ততদিন তোমার শাস্তির মেয়াদ কমবে না ভবানী রায়। তোমার ওই একটা সত্যি কথা বলার জন্য আমার প্রমোশনের পাশে ফুটস্টপ পড়ে গেছে। না হলে পার্টিতে আমার ভাই সর্বোচ্চ পদে থেকেও আমাকে কমিশনারের চেয়ারে বসাতে পারেনি। তোমার জন্য আমি কতটা কষ্ট ভোগ করছি তুমি ভাবো। যতটা কষ্ট তুমি আমাকে দিয়েছ, তার 10 গুণ বেশি কষ্ট আমি তোমাকে ফেরত দেব। তোমার চাকরি খেয়েছি, তোমার জামাইকে মেরেছি, বাকি বাঁচলো কে? হ্যাঁ, তোমার ছেলে। সবে তো সাসপেন্ড হয়েছে, এরপরে ওকে ক্রিমিনাল কেসে ফাঁসাবো, তারপরে এনকাউন্টার। সত্যবাদী যুধিষ্ঠির স্বর্গে গিয়েছিল, কিন্তু তার আগে তার পরিবারের সবার মরা মুখটা দেখতে হয়েছিল তাকে। তুমিও তাই করবে, নিজের ছেলের মরা মুখটা দেখে স্বর্গে যাবে। সত্যবাদী ভবানী রায়। তাহলে আপনাকেও আমি ছাড়বো না। যেটা এতদিন কাউকে কখনো বলিনি, সেটা কোর্টে দাঁড়িয়ে বলবো। আপনি একজন খুনি, আপনি ডিপার্টমেন্টের কলঙ্ক। আবার সত্য বললে। এই, একে তুলে বাইরে ফেলে দিয়ে আয়। ইয়েস স্যার। আসুন। কি
কিরে, সকাল থেকে এইসব রক্তারক্তি কাণ্ড আরম্ভ করে দিয়েছিস, ব্যাপারটা কি? চিনতে পারিসনি ওকে? মেরে তো নাক মুখ ফাটিয়ে দিয়েছিস, দেখে চেনার উপায় আছে? ওর সাথে যে পাঙ্গা নিয়েছিল ওই যে সাব ইন্সপেক্টর অরুণ রায়, তারই বাবা এসেছিল। এই 3টে চা নিয়ে আয়। যে কনস্টেবল থাকার সময় তোকে ফাঁসিয়েছিল, এইবার রক্তারক্তির কারণটা বুঝলাম। ওরে সালা, একটু আগে যদি চিনতে পারতাম না তো আমিও খানিকটা রগড়ে দিতাম। তোর কাছে কেন এসছিল? জেলের সাসপেনশন তুলে নেওয়ার রিকোয়েস্ট করতে এসেছিল। সুয়ার সালা। জাগে, তোরা কি মতলব এসেছিস? কেন, মতলব ছাড়া কি তোর কাছে আসতে পারি না? দিস না, আমরা 3 ভাই একটি মাল, কেউ কারোর কাছে মতলব ছাড়া যায় না। বাবা আমাদের নাম রেখেছিল রামায়ণ মহাভারত থেকে, বলরাম, ইন্দ্রজিৎ, অর্জুন। আর মনে আছে কি বলেছিল? যদি জীবনে উন্নতি করতে চাও তাহলে তোমাদের কাজটা এদের চরিত্রের ধারে কাছ থেকে না যায়। বায়োডেটাটা মনে করিয়ে দিলাম। পরে ফোন করো, বল। হ্যাঁ, যা বলছিলাম, এই ছোটর গোল্ডেন বারে লাগোয়া একটা বড় বাড়ি আছে, অনেকটা জমি নিয়ে। তাই গোল্ডেন বারটা বাড়াবার জন্য ওই বাড়িটা আমাদের দরকার। হ্যাঁ, কিন্তু মুশকিল হচ্ছে এই বাড়ির যে মালিক সে বাড়িটা বিক্রি করতে চাইছে না। খালাস করে দে। হ্যাঁ, পাগল হয়েছিস? না না, ওসব খুনোখুনির মধ্যে যেতে হবে না। এমনিতেই পার্টিতে আমার অবস্থা এখন ঠিক নেই, মুখ্যমন্ত্রীর সঙ্গে নানান ব্যাপারে লাগছে। এর মধ্যে যদি ও ফেসে যায় তাহলে আমার প্রবলেম হয়ে যাবে। তুই বরঞ্চ অন্যভাবে কি করা যায় সেটা দেখ। দেখে নিচ্ছি। মতলব শেষ, এবার উঠি। আর শোন, এইসব বুড়ো হাবড়াদের বেশি মারধর করিস না, টেসে গেলে কিন্তু ফেসে যাবে। যাক সালা, তাতে যদি আমার একটু রাগটা কমে। সোনালি, হ্যাঁ মা, সন্ধে হয়ে আসছে, তোর বাবা তো এখনো ফিরলো না। কি বলে গেছে তোমাকে? বলে গেছে যে আমাদের আগের এসপির বাড়িতে যাচ্ছি, কিন্তু সে তো সেই কোন সকালে গেছে। আগে যিনি এসপি ছিলেন তিনি বাবাকে খুব ভালোবাসতেন, দেখো হয়তো পুরনো ভালোবাসার লোক পেয়ে ওখানেই জমে গেছে। সরমা, এ কি কি হচ্ছে তোমার? মাথা ফাটলো কি করে? ওই রিকশায় উঠতে গিয়ে হঠাৎ ধুতিটা পায়ে বেঁধে পড়ে গিয়েছিলাম। একটু দেখে ওঠানামা করতে পারো না? রাস্তায় বেরোলেই কিছু না কিছু একটা ঘটাবে তুমি। আরে বাবা, আমি কি ইচ্ছে করে করেছি নাকি? সাধ করে কেউ নিজের কপাল ফাটায়? তাছাড়া এমন কিছু হয়নি যে। বাবা, কি হয়েছে বাবা? দেখ কি অবস্থা করে বাড়ি ফিরেছে। নাও, এবার ছেলের কাছেও কৈফিয়ত দাও। আমি রিকশায় উঠতে গিয়ে পড়ে গিয়েছি, ঘাট হয়েছে আমার। আর কোনোদিনও রিকশায় উঠবো না, এবার থেকে হেঁটেই যাতায়াত করব। বাবা, বিভাস কাকুর বাড়ি থেকে তুমি বেরিয়ে আসার পর আমি ওনার বাড়িতে গেছিলাম। বিভাস কাকু আমাকে বলেছেন যে তুমি এসপি বলরাম ঘোষের কাছে গেছো। রিকশার থেকে পড়ে গিয়ে তোমার মাথা ফাটেনি বাবা, তুমি মিথ্যে কথা বলছো। হ্যাঁ, আমি মিথ্যে কথা বলছি। কে না মিথ্যে কথা বলে? সবাই মিথ্যে কথা বলে। তুই আমাকে বলেছিস তুই সাসপেন্ড হয়েছিস। অরুণ সাসপেন্ড হয়েছে? জিজ্ঞেস করো তোমার ছেলেকে আমি মিথ্যে বলছি না সত্যি বলছি। আর তুই সব জেনেও দাদার জন্য রোজ টিফিন বানিয়ে দিচ্ছিস, পাছে কেউ জানতে না পারে। আর আমি তোমাদের বলিনি অরুণের সাসপেনশন তুলে নেবার জন্য আমি এসপি সাহেবের পায়ে ধরতে গিয়েছিলাম। কেন কেন গেছিল ওর পা ধরতে? নিজের ছেলে মেয়ের ক্ষতি হতে দেখলে সব বাবাকেই লোকের পায়ে ধরতে হয়। আমি যে ওই একটাই স্বপ্ন বুকের মধ্যে আঁকড়ে ধরে বেঁচে আছি, তুই অনেক বড় অফিসার হবি, একজন সৎ পুলিশ অফিসার। পায়ে ধরে এসপি সাহেবকে আমি সে কথাই বলেছিলাম আমার স্বপ্নটাকে নষ্ট করে দেবেন না স্যার। মেরে আমার মাথা ফাটিয়ে দিয়েছে।
কনস্টেবল দিয়া আমাকে অফিস থেকে বার করে দিয়েছে। না, এটার জন্য আমার অতটা লাগেনি, লেগেছে এইখানে। এইখানে স্বপ্নটা আমার বুকের মধ্যে মার খেয়ে গুমড়ে গুমড়ে কেঁদেছে, আর কান্না আমি কিছুতেই থামাতে পারিনি। এই বৃষ্টিতে তো শিয়ার কুকুরও রাস্তায় বেরোয় না, তুই কি করতে বেরিয়েছিস? হ্যাঁ, তাই করলেই বেরোয় স্যার। দেখুন না, যেরকম আপনি বেরিয়েছেন আমিও বেরিয়েছি। এই আমার সাথে ইয়ার কি করছিস? হত ছাড়া। ছি স্যার, আপনি আমার সিনিয়র অফিসার, আপনার সঙ্গে আমি আর কি করতে পারি? আমি শুধু আমার অবস্থাটা বোঝাতে চাইছি। আচ্ছা, আমাকে বোঝাতে এসেছিস কেন? হ্যাঁ, কেন? আপনার হাতেই তো সব স্যার। আপনি আমার সাসপেনশনটা তুলে নিলে আমার ফ্যামিলিটা বেঁচে যাবে। তোর বাবা এই কথাটাই বলতে সকালে অফিসে এসেছিল, লাথি মেরে বাইরে বের করে দিয়েছিলাম। জানি স্যার, অন্য সময় হলে আপনার খাল আমি খিচে নিতাম, কিন্তু এখন আমার হাত পা বাঁধা। তাই আপনাকে দয়া করে বলছি স্যার, আমার সাসপেনশনটা তুলে নিন। এই তুলে না নিলে তুই কি করবি? আমায় মারবি? আপনার গায়ে আমি কি করে হাত তুলবো স্যার? না না না, তুই মার, তুই মার। এই অরুণ রায়, মার না আমাকে। এই মার না, মার মার সালা আমাকে। আরে সালা আমাকে শোনাচ্ছিস কথা? আমাকে এই অরুণ রায়, বেশি দিন বেঁচে থাকতে চাইলে যত কম পারবি নিজের মুখটা আমাকে দেখাবি। আমাকে মারবি তুই?
এখান থেকে বেরোতে পারলে তবেই না। এখন তুই পড়ে আছিস মাটির তলায় একটা গর্তে। তোর নিজের ফ্যামিলি তোকে ভুলে যাবে, সেই ব্যবস্থাই আমি করছি। এসপি বলরাম ঘোষকে মেরে তুই আন্ডারগ্রাউন্ড করে দিয়েছিস? আচ্ছা খেয়ে নি। আমার না শুনেই কেমন হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই সালা মাল কাজ করছে নাকি? শোন, এই চাবিটা ধর, এখন থেকে ও সব দায় দায়িত্ব তোর। নে ধর। শোন, ভুলেও দরজা খুলবি না। খাওয়ার দাওয়ার যা দেওয়ার দরকার সব বাইরে থেকে দিবি। আর একটা কথা, এই কথাটা শুধু তোর আর আমার মধ্যে থাকবে, আর কেউ যেন জানতে না পারে। আর পুলিশ? শহরের এসপি গায়েব, পুলিশ তো সারা শহর ছুঁড়ে ফেলবে। সেই ব্যবস্থাও করে ফেলেছি। শোন, কাল সকালে এই চিঠিটা এসপি বলরাম ঘোষের স্ত্রীর হাতে দিয়ে আসবি। এই চিঠিটাকে যদি পুলিশ একবার বিশ্বাস করে ফেলে, তাহলে আমার কাজটা অনেক সহজ হয়ে উঠবে। কি আছে এই চিঠিতে? আমার বাঁচার রাস্তা। প্রিয়তমা সুনন্দা, এই চিঠিটা পড়ে তোমরা অনেক অবাক হবে। শেষ পর্যন্ত এই কাজটা করতে পেরে আমিও খুব অবাক হয়েছি। আমি ভাগ্যবান কি ঠিক এই সময় এক মহাত্মার দর্শন পেলাম, যে আমাকে এই পাপের পৃথিবী থেকে তুলে নিয়ে গিয়ে নিজের গুহাতে স্থান দিলেন, দেখালেন আমায় শান্তির পথ। আমি পাপের খরচ ছেড়ে সন্ন্যাসী হয়ে গেলাম। যেখানেই থাকুন উনি যেন সুখে থাকেন। কাল সন্ধ্যেবেলায় ফোন করে বললো ফিরতে রাত হবে, সারা রাত এলো না। আজ সকালবেলায় একটা লোক এসে এই চিঠিটা দিয়ে গেল। দাদা এরকম একটা ব্যাককেলে কাজ করলো কি করে? একবারও বৌদির কথা ভাবলো না? ওইটুকু দুটো বাচ্চা নিয়ে কি করে থাকবে? মায়ার টান, বড় টান রে ভাই। যাকে খুশি টেনে নিতে পারে। আচ্ছা, বিশ্বপ্রিয়া কি খারাপ ছিল? তবু নিমাই ঘর ছাড়লো। স্যারের গাড়িটা ট্যাংরায় একটা চামড়ার ফ্যাক্টরির সামনে পাওয়া গেছে। আমি শিয়ালদা স্টেশনে পুলিশ পাঠিয়ে দিয়েছি স্যার। কোনো সন্ন্যাসী দেখলেই থানায় ধরে নিয়ে আসতে বলেছি। আপনার মনেও শান্তি নেই দেখছি, যে কোনোদিন আপনাকেও টেনে নিতে পারে। তুমি কিছু চিন্তা করো না বৌদি, আমি নিজে ডিজির সঙ্গে কথা বলবো। দরকার হলে পুরো পুলিশ ফোর্স কাজে লাগবে দাদাকে খোঁজার জন্য। তোর এই সব ব্যাপারে পুলিশের উপরে ভরসা করাটা আমার ভাল লাগে না। এদের একজনকেও দেখে মনে হয় এরা দাদাকে খুঁজে বার করতে পারবে। তবে পুলিশ কি করবে আমি জানি না। দাদাকে খোঁজার জন্য আমি আমার নিজের লোককে লাগাবো, কারণ দাদা না থাকলে আমার অনেক ক্ষতি। মে আই কাম ইন স্যার? আরে অরুণ কুমার, এসো এসো এসো। থ্যাংক ইউ স্যার। এদিকে তো একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। কি স্যার? বসো বলছি। থ্যাংক ইউ স্যার। আমাদের এসপি সাহেব একটা চিঠি লিখে রেখে ধম্মের টানে সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে চলে গেছে। সে কি স্যার? বলরামের ধম্মে মতি, ভাবা যায়? পুলিশ খোঁজ খবর কিছু করছে না? শুধু পুলিশ, পুলিশ আর গুন্ডা দুজনে একসঙ্গে খুঁজতে আরম্ভ করে দিয়েছে। আরে বলরাম ঘোষ কি আর যে ছিল? পুলিশের ঘরে পিসি, গুন্ডার ঘরে মাসি। তবে কি জানো, পাওয়া মুশকিল। একবার যে ধম্মের টানে বাইরে চলে যায় না, সে সিদ্ধি লাভ না করে বাড়ি ফেরে না, বুঝলে? আর ফিরলেই বা কি, ও চেয়ারে বসে ধম্মের বাণী শোনাবে, আর চোরা না শোনে ধম্মের বাণী। অতএব ওর জায়গায় আমি। আপনি এসপি হয়েছেন স্যার? হ্যাঁ, আর চার্জ নেবার পরেই আমার প্রথম কাজটা তোমার সাসপেনশনটা তুলে নেওয়া। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউটা আমাকে দিতে হবে না, বলরাম ঘোষকে দিও। ওর ধম্মে মতি হলো বলেই তোমার একটা গতি হলো। আমি ওনাকে কোথায় পাবো স্যার? দেখা হলে দিয়ে দেবে। শোনো, বাড়িতে গিয়ে লন্ড্রিতে ইউনিফর্মটা দিয়ে দাও। কালকের মধ্যে কেচে ইস্ত্রি করে যেন দিয়ে যায়। পরশু থেকে হয়তো তোমাকে ডিউটিতে জয়েন করতে হতে পারে। ওকে স্যার, আজ তাহলে আমি উঠি। থ্যাংক ইউটা মনে করে দিয়ে দিও। দেখা হলে দেবে। ঠিক আছে স্যার। হ্যাঁ, বলরামের ধম্মে মতি, ভাবা যায়?
গুড মর্নিং। তো কে তুই? হিটলার। আপনার দেখাশোনা করতে এসেছি। বাবা যায়, আপনার মতো গেঁড়ে পুলিশ অফিসারের দেখাশোনা করতে এসেছে হিটলার। কি দুরবস্থা হিটলারের। শহরের মতো তেড়ে আসছে ধরে নাকি? দেখ এখনো বলছি তোকে, তোদের সব করাটাকে শেষ করে দেবো আমি। আমাকে চিনিস না তুই, আমাকে চিনিস না তুই। দরজাটা খোল, দরজাটা খোল। এবার চিনতে পেরেছি, ছোটবেলায় একটা ষাঁড়কে কঞ্চির বাড়ি মেরেছিলাম। শুনেছিলাম তার একটা বাচ্চা আছে, আমাকে গুঁতবে বলে নাকি খুঁজছে। তুমি সেই বাচ্চা। এই দেখো এই দেখো এই দেখো দেখো, তোমার জন্য কত কি আয়োজন করেছি। কাশী বিশ্বনাথ থেকে গোটা একটা জলের ট্যাঙ্ক তুলে নিয়ে এসেছি। কি করে জল খেতে হয় শিখে না, দেখ শেখ। এমনি করে আমি জল খাবো? তুই দরজাটা খুলবি কিনা? এক চর খুলবি কিনা? উড়িষ্যালা এসপি কে চর মারতে যাচ্ছি আমি। কি সাহস আমার, পুরো হিটলার। ও রেশন দেওয়া হয় হিটলার। চাবিটা রাতেরটা আলাদা করে নি। এ বেলা দুটো, ও বেলা দুটো, সরকারি নিয়ম। কি করছিস? ছালা আমি এই বাসি শুকনো রুটি খাবো আমি? তুমি এখন সন্ন্যাসী চিকেন মটন কিচ্ছু খাওয়া চলবে না বাবা, তাহলে শীত লাগাবে কি করলে? ওটাকে বাটার নান মনে করে খেয়ে ফেলবে। যাই, আমি তোমার দীক্ষা গুরুকে গিয়ে রিপোর্টটা দিই। তোমার মধ্যে সন্ন্যাস ভাব জেগে উঠেছে। প্রেমময়, সবই তোমারই কৃপা। আমাকে বাইরে বের কর, আমাকে বাইরে। এর মধ্যে অরুণের সঙ্গে তোর কোনো কথা হয়েছে? কি ব্যাপারে? না না, কোনো ব্যাপার ট্যাপার নয়, এমনি কথা হয়েছে কিনা আমি জানতে চাইছি। না। ফোন করেছিল আমার অফিসে, আমি ছিলাম না, তাই কথা বলতে পারিনি। ফোন করেছিল কেন? ওই যে এমএলএ ললিতা দেবী আছেন না, ওনার সম্বন্ধে আমি আমার কাগজে একটা স্টোরি লিখেছিলাম। তো উনি থানায় আমার সম্বন্ধে কমপ্লেন করেছিলেন। তুই অরুণকে আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিস, কাল সকালে আমাকে একবার ফোন করতে বলিস। তুমি বলে দিও না। আমি ওর মোবাইল নাম্বারটা জানি না। বাবা কি করে জানলো যে আমি অরুণের মোবাইল নাম্বারটা জানি? অরুণকে নিয়ে আমি যে স্টোরিটা ভাবছি, বাবাও কি সেই একই স্টোরি ভাবছে? নট ব্যাড। সার ভাইপো, দেখো কে এসেছে, তোমার দীক্ষা গুরু। অরুণ, অরুণ রায়। তুই ইউনিফর্ম পরেছিস কেন? তুই তো সাসপেন্ড হয়ে আছিস। খোল খোল খোল, সারা ইউনিফর্মটা খোল। যেদিন থেকে তোর সন্ন্যাস জীবন শুরু হয়েছে, সেদিন থেকে আমারও পুলিশের জীবন শুরু হয়েছে। আমার সাসপেনশন উঠে গেছে। এতদিন আমার ফাইল নিয়ে হাতে করে ঘুরেছিস তুই, এখন তোর ফাইল আমার হাতে, সেখানে আমি এক এক করে কেস নাম্বার বসাবো। তার আগে আমি তোকে কেচুর মতো পা নিচে টিপে মারবো। মার আমাকে, মার আমাকে সালা, মার আমাকে, মার আমাকে। এত তাড়াতাড়ি আমি তোকে মারবো না, মারার আগে
তোকে মরার আমি সব কটা যন্ত্রণা দেব, যারা এতদিন তোর জন্য চোখের জল ফেলেছে, সেই চোখের জল যাতে তাদের মুখে হাসি হয়ে ফিরে আসে। পারবি না, বরং যেটুকু চোখের জল বাকি আছে সেটুকু আমি বার করে দেব। একবার দরজাটা খুলে দে শুয়ার। ইয়েস স্যার, ইয়েস আমি আসছি, এক্ষুনি আসছি। বেশ তো বাঁচার নাম খাচ্ছিলে, হঠাৎ গুলি খাবার বাইনা করলে কেন? এক চোর মারবো। বাবলু, কোথায় আছিস? বেরো। আরে বাবলুকে ধরতে এসছিস? তা মাত্র 4 জন, আগে 40 জন নিয়ে আয়, তারপর বাবলুর সাথে কথা বল। চল। এই তুই থানায় চল আমাদের সাথে। কিরে, বাংলা কথা বুঝতে পারছিস না? এবার বুঝিয়ে দিচ্ছি। স্যার, এই অস্ত্রগুলো পাওয়া গেছে। বাবলু, পুলিশের হাত থেকে আজ পর্যন্ত কোনো ক্রিমিনাল বাঁচতে পারেনি, তুইও বাঁচতে পারবি না। আমি জানতে চাইছি যে বেআইনি অস্ত্রগুলোর আসল মালিক কে? সেটা শোনার সুযোগ তুই পাবি না অফিসার। কিছু বলেছে? না স্যার। তাহলে আর ওকে বাঁচিয়ে রাখার দরকারটা কি? May I come in, sir? Yes. Sub Inspector Arun Rai, sir. আপনি অরুণ রায়, বসুন। Thank you, sir. কত বছর সার্ভিস করছেন? 5 বছর, স্যার। এর মধ্যে সাসপেন্ড হয়েছেন কতবার? 5 বছর। 5 বার, বছরে 1 বার করে। আপনার রেকর্ড তো দেখছি বেশ ভালো। গোডাউনের ভেতর থেকে বেআইনি অস্ত্র উদ্ধার করার ব্যাপারটা আমি শুনেছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর থেকে সতর্ক বার্তা এসেছে, বাইরে থেকে এ রাজ্যে প্রচুর অস্ত্র ঢুকছে। আর তাছাড়া শহরাঞ্চলে গুন্ডামি, ইফটিজিং, কিডন্যাপিং এর আর কি হারে বেড়ে চলেছে সেটা নিশ্চয়ই আপনি ভালোভাবে জানেন। সাধারণ মানুষ বুঝতেই পারছে না পুলিশ কার দিকে। আমি সাধারণ মানুষকে ভরসা দিতে চাই যাতে তারা নির্ভয়ে পুলিশের কাছে আসতে পারে। এই জন্য আপনাকে সার্কেল ইন্সপেক্টর করে 4টে থানার চার্জ দেয়া। যেসব থানাগুলো রেকর্ড সবচেয়ে খারাপ। স্যার, 5 বার সাসপেন্ড হওয়া যার রেকর্ড আছে তাকে এত বড় দায়িত্ব দেওয়া কি ঠিক হবে? আমার কাছে সেই অফিসারের রেকর্ড সবচেয়ে ভালো যার সাসপেন্ড হওয়ার সংখ্যা সবচেয়ে বেশি। কারণ সাসপেন্ড কেন হতে হয় সেটা আমি খুব ভালোভাবেই জানি। মন্ত্রী হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে আপনাকে রিকোয়েস্ট করছি, পুলিশ আর গুন্ডার তফাৎটা তৈরি করুন। স্যার। হ্যাঁ বলুন। আপনি আমাকে যে কাজের জন্য প্রমোশন দিলেন, একটু আগে আমি সেই কাজের জন্য একটা পুরস্কার পেয়ে গেছি। তাই নাকি? তাহলে তো আজকের দিনটা আপনার কাছে স্মরণীয়। হ্যাঁ স্যার, একই কাজের জন্য আমার প্রমোশনও হয়েছে, আবার পুরস্কার হিসেবে বেইজ্জত হতে হয়েছে। মানে
বেআইনি অস্ত্র লুকিয়ে রাখার জন্য আমি একজন দাগী ক্রিমিনালকে অ্যারেস্ট করেছি। আমার মনে হয় এই অস্ত্র আমদানির মাথা কে ও জানে, কিন্তু তার কাছ থেকে কথা বার করবার আগেই তাকে ছেড়ে দেওয়ার জন্য আমার কাছে একটা ফোন আসে এবং বলা হয় তাকে ছেড়ে না দিলে আমার মাথার টুপি খুলে নেওয়া হবে। কে বলেছে আপনাকে এসব কথা? তিনি একজন মহান মানুষ স্যার, যার হাত দিয়ে বেআইনি মদের দোকানে লাইসেন্স পাস হয়, চুরি করা গাড়ির নাম্বার প্লেট বদলে নতুন গাড়ির পারমিট বেরিয়ে আসে, মোটা টাকা নিয়ে বিভিন্ন টেন্ডার পাস করানো, লকআপ থেকে ক্রিমিনাল ছাড়ানো আর নির্দোষ মানুষদেরকে ক্রিমিনাল বানিয়ে লকআপে ঢোকানো, সবই তিনি চেয়ারে বসে করে যাচ্ছেন। কে এই মাতব্বরটি? কে? আপনার পাশেই দাঁড়িয়ে আছে স্যার। আপনি একটা ক্রিমিনালকে ছাড়াবার জন্য ফোনে ওকে ধমকেছেন? লজ্জা করেন আপনার? স্যার, বাবলু আমাদের পার্টির হোল টাইমার। থামুন, আমি জানি আজকাল আপনি পার্টির মিটিংয়ে যাচ্ছেন, মিছিলে ঝান্ডা ধরছেন। ওই পর্যন্তই থাকুন, বেশি বাড়াবাড়ি করবেন না, তাহলে আমার দপ্তর থেকে আপনাকে ঘাড় ধরে বের করে দেবো। যান, ওর প্রমোশনের চিঠিটা টাইপ করতে বলুন, সঙ্গে আর একটা চিঠিও জুড়ে দেবেন, ওকে দেওয়া স্বরাষ্ট্র দপ্তরের স্পেশাল পাওয়ার। ইয়েস স্যার। বলুন, কোনো ক্রিমিনালকে ধরার পর সে কোন পার্টির, তার পিছনে কত বড় মাতব্বর আছে দেখবে না, আর কোনো ফোন এলে বলবে রং নাম্বার। আমি তোমাকে সেই পাওয়ারটা দিলাম। থ্যাংক ইউ স্যার। নিজেকে কি ভাবেন সিনেমার হিরো? আপনাকে কে বলেছে ওই কথাগুলো ওনার সামনে বলতে? কতটুকু জানেন আপনি আমার সম্পর্কে? বেঘরে মারা পড়বেন। এটা জানা ছিল না, মায়েরই বলছি। এটা জানা থাকলে আপনার সম্পর্কে সত্যি কথাটা বলতাম যে আপনি এখন পুলিশ খুন করার টেন্ডারও পাস করছেন। চুটিয়ে তোমার মুখ লম্বা করে দেবো। স্পেশাল পাওয়ার। आजा 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 चल के निकल आजा चल के निकल आजा 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 मजवा চলালি দেখ কি কাণ্ড ঘটে ফেলেছি একেবারে সোজা চাল। বিয়ে করতে যাচ্ছ নাকি বিয়ে করে ফিরলে? বিয়ে? আমাকে থেকে মনে হচ্ছে বিয়ের বয়স হয়েছে। সবে হাফ প্যান্ট থেকে 3/4 এসেছি, আগে ফুল প্যান্টে আসি। তো মালা পরেছো কেন? কেন? অরুণের প্রমোশন হয়েছে, দারোগা থেকে একেবারে সার্কেল ইন্সপেক্টর। 4 থানার দায়িত্ব এখন আমাদের হাতে। কোথায় আছো? প্রমোশন হয়েছে তো দাদার, তা তুমি মালা পরে করছো কেন? লতিকাওয়ালা বিদ্যালয় থেকে পাশ করা তো, এর চেয়ে বেশি বুদ্ধি তোর হবে না। আমার দাদু ভাই, আমার সোনাম। কি ব্যাপার, তুই এ সময় বাড়িতে? সিআই সাহেব, 4টে থানার বড় বাবু প্রমোশন হয়েছে। মামা মামা, আমাকে মিস যেমন প্রমোশন দেয় সেই রকম তোমাকেও দিয়েছে। এই বেশি কথা না বলে মিষ্টি নিয়ে আয়, যা। টাকা দাও। আমার কাছে টাকা থাকলে তোকে বলি, জানি জেগে নিয়ে। এই, এতটুকু একটা বাচ্চা মেয়ের কাছে টাকা চাইছিস? লজ্জা করে না তোর? জার্মানি হাত ছাড়া হবার পর হিটলারের খুব করুণ অবস্থা, লজ্জা পেলে চলবে না। নে ধর। একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসছি। বাবা, যে 4টে থানার দায়িত্ব পেয়েছি তার মধ্যে শিবপুর থানাও আছে। ও, আপনি তাহলে এই থানার কর্তা? হ্যাঁ স্যার, আমি ওসি শান্তিলাল মণ্ডল, আর এরা আমার পরিবারের সদস্য। ছোট পরিবার, সুখী পরিবার। এখানে কোনো গন্ডগোল নেই স্যার, অল টাইম শান্তি। যে পরিবারের কর্তার নাম শান্তিলাল, সেখানে অল টাইম শান্তি না থেকে উপায় আছে? আমার ছেলেকে বাঁচান স্যার, আমার ছেলেকে বাঁচান। ওরা শুধু শুধু লকআপে পুড়ে রেখে আমার ছেলেটাকে মারছে স্যার। আপনি ওকে বাঁচান স্যার, আপনি ওকে বাঁচান।
এই শান্তির পরিবারে ওরা অশান্তির আগুন জ্বালাতে চাইছে স্যার। যেমন মা তার তেমন ছেলে। এই কনস্টেবল, ওকে বাইরে নিয়ে যাও, বাইরে নিয়ে যাও। আমি কোনো দোষ করিনি স্যার, বাড়ি ছাড়তে চাইনি বলে ওরা আমাকে মিথ্যে কেস দিয়ে থানায় তুলে এনেছে। এই হতচ্ছাড়া, মিথ্যে গেছে আবার কি রে? বাড়ি বিক্রি করে অশান্তি করছিস? শান্তিবাবু, কেসটা কি? স্যার সাংঘাতিক কেস স্যার, একবার ভেতরে চলুন বলছি। আসুন স্যার। এবার বলুন তো খেলাটা কি? ওপরতলার খেলা স্যার। ওই ছেলেটির বাড়ির পাশে একটা বার আছে, আর ওই বারের মালিক হলো পার্টি প্রেসিডেন্ট ইন্দ্রজিৎ ঘোষের ভাই অর্জুন ঘোষ। স্যার ওই বারটা বাড়াবার জন্য ওদের জমিটা দরকার, কিন্তু স্যার ওরা তো ছাড়বে না। ছাড়বে না বললেই তো চলবে না স্যার, ছাড়তে তো হবেই। তাই থানায় তুলে নিয়ে ঘাকতক দিয়ে কোর্ট পেপারে সই করে নিয়েছে। কি জানেন স্যার, ওপরালাকে চটিয়ে তো শান্তি বজায় রাখা যায় না। ছেলেটাকে একবার আনুন তো। কেন স্যার? আমিও ছেলেটাকে ঘাকতক দিই, ওপরবেলা বুঝুক যে শান্তি বজায় রাখার জন্য আমিও আছি। এক্ষুনি নিয়ে আসছি স্যার। এই হারু, ওপর তলাকে চটিয়ে শান্তি বজায় রাখা যাবে না। শান্তি বজায় রাখতে হলে ওপর তলায় জল ঢালো। কিরে, খুব পাকনা গজিয়েছে তাই না? মরার পাকনা গজিয়েছে। টাকা নিয়ে বাড়ি ছাড়িসনি কেন? ছাড়িসনি কেন? মার স্যার, ওরা আমাকে দিয়ে জোর করে লিখিয়ে নিয়েছে কোর্ট পেপারে, একটা টাকা আমাকে দেয়নি। বাড়ির ম্যানেজার মাকে হুমকি দিচ্ছে, বলেছে বাড়ি না ছাড়লে আমাকে আর মাকে মেরে ওই বাড়িতে পুঁতে দেবে। তবু তোরা ওখানে পড়ে থাকবি, তবু ওখানে পড়ে থাকবি। ওরা কত বড় লোক জানিস? পারবি ওদের সঙ্গে? পারবি? কিছুদিন পর তো এমনিতেই মদের গন্ধ ওখানে মরে যাবি। তার তো যা, বাড়িটা ছেড়ে দে। আমি ওদের বলে দেবো, ওরা কিছু টাকা দিয়ে দেবে। আমি বাড়ি ছাড়বো না। এই, ওকে নিয়ে যা, নিয়ে যা ওকে। স্যার যেটুকু বাকি ছিল সেটুকু পূরণ হয়ে গেল। বাড়ি গেলে পাওয়া যাবে? কি বলছেন স্যার, পাওয়া যাবে মানে? ওটা তো আমাদের সেকেন্ড হোম। তাই জন্য তো গালটা চকচক করছে। যান, ওদের ফোন করে বলে দিন যে আমি আসছি। বুঝলি অরুণ, এতদিনে তুই আমাকে ঠিক জায়গায় নিয়ে এসেছিস। আপনি এখানে কেন বসছেন স্যার? ওপরে এসি রুম আছে, সেখানে গিয়ে বসুন। পুরো ব্যাপারটা গরমে গরমে মেটাতে চাই, তাই এসি রুমে গিয়ে বসবো না। স্যার, আমি এই বারের ম্যানেজার, কি নেবেন বলুন। পাশের যে বাড়িটা দখল করেছেন তার কাগজটা। কেন স্যার? আর বলবেন না, যাদের বাড়ি তারা এসে থানায় কমপ্লেন করেছে যে আপনারা নাকি টাকা পয়সা না দিয়ে ছেলেটাকে জোর করে কোর্ট পেপারে সই করে বাড়িটাকে দখল নিয়ে তাদেরকে বাড়ির বাইরে করে দিয়েছেন। আমি অবশ্য বিশ্বাস করিনি, তবু একবার ভাবলাম যাই, গিয়ে একবার নিজের চোখে দেখে আসি। রদ দেখাও হবে, ডিউটি করাও হবে। আমি এক্ষুনি আছি স্যার। এই নিন স্যার। হ্যাঁ, সবই তো ঠিক আছে। তাহলে কি বলছি স্যার, দেখুন না, বাড়ির চাবিটা পর্যন্ত দিয়ে দিয়েছে। এটাও তো ঠিক আছে। চল স্যার, এই যে খারাপ জানো, আমাদের নামে কি বলেছিস? যা সত্যি তাই বলেছি। আপনারা জোর করে আমাদের বাড়িটা দখল করে আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। আমাদের নামে কমপ্লেন করা।
রথ দেখা হয়ে গেছে, এবার ডিউটি শুরু। এখানে পা রাখার আগে এই পাড়ের মালিকের নামটা আপনার জেনে রাখা উচিত ছিল। অর্জুন ঘোষ, পার্টি প্রেসিডেন্ট ইন্দ্রজিৎ ঘোষের ভাই। আপনার গা থেকে এই ইউনিফর্মটা খুলে আপনাকে মদে স্নান করাবো। আমার ইউনিফর্মটা খুলে নেবে? হ্যাঁ, আমাকে মদে স্নান করাবো? ম্যানেজার আউট, পুলিশ অফিসার আউট, আমি ইন। শান্তি বলে আর কিছু থাকলো না। চেহারাটা ভালো করে দেখে রাখ। এখান থেকে বেরিয়ে তোর দাদাকে গিয়ে বলিস, বুড়ো বয়সে আমার হাতে মার খেতে না চাইলে ছুরি কাটারিগুলো যেন শিকে তুলে রাখে। অফিসার, এখনো অব্দি চেয়ারে ঠিক করে বসনি, এর মধ্যেই থানা গরম করে তুলেছ। ডাইরেক্ট কয়লা খনির থেকে তুলে আনা তো, তাই একটু আগুন লাগলেই জ্বলে ওঠে। ওদের ছেড়ে দাও। শান্তিলাল বাবু। ইয়েস স্যার। খাতা কলম আনুন। কি হবে? যেটা মুখে বললেন সেটা ওই খাতা কলমে লিখে দেবেন। কেন? মুখে বললে বুঝতে পারছো না? যদি পরে ভুলে যাই, খাতায় লেখা থাকলে মনে থাকবে। তোমার বাবার মতো হয়েও না। কিভাবে এই থানা থেকে চাকরি খুইয়ে বেরিয়ে যেতে হয়েছিল সেটা মনে আছে তো? শুধু শুধু বাবাকে কেন টেনে আনছেন স্যার? উনি খেয়ে দিয়ে বিশ্রাম নিচ্ছেন, ওনাকে বিশ্রাম নিতে দিন না। ওর পাশে তোমারও বিশ্রামের ব্যবস্থা করে দেবো। যেমন চোর বাপ তেমন তার ছেলে। কি হলো, ছেড়ে দাও ওদের। একটু অসুবিধা আছে স্যার। কি অসুবিধে? ভেতরে চলুন বলছি। চলো। স্যার, এবার শান্তি ফিরে এলো। হ্যাঁ, বলো কি বলবে বলো। বলছি স্যার। বলছি। কি জানি, আমিও বুঝতে পারছি। মরছু কেন? আমার বাবার নামে আর একটা উল্টো পাল্টা কথা বললে মেরে এখানে পুঁতে ফেলে দেবো আমি। কোনো বাবার বাবা আপনাকে বাঁচাতে পারবে না। এই দেখো, ভালো হবে না বলে দিচ্ছি, আমি কিন্তু সাধারণ লোক নই। জানো, আমি এই 24 ঘন্টার মধ্যে না তোমার এই ইউনিফর্মটা খুলে তোমাকে রাস্তায় নামিয়ে দিতে পারি। আপনি আমার কি ইউনিফর্ম খুলবেন? হ্যাঁ, কি ইউনিফর্ম খুলবেন? 24টা মিনিটের মধ্যে আমি আপনার গায়ের থেকে ইউনিফর্মটা খুলে নিতে পারি, জানেন? সেই পাওয়ার আমাকে দিয়েছে। দেখবেন, হ্যাঁ দেখবেন। আসুন, নিন, দেখুন। আমাকে না ছেড়ে দিন ভাই, আমি আর কখনো থানায় আসবো না। আমি যাই। শুনুন, আপনি যে আমায় মেরেছেন না, এটা কাউকে বলবেন না, কেমন? আরে না 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 না, ছি 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 ছি, এটা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে ব্যাপার। মার খেয়েছি বোঝা যাচ্ছে না তো? 1 মিনিট।
কপালের কালশিটেটা দেখা যাচ্ছিল, হ্যাঁ এখন আর দেখা যাচ্ছে না। এবার আপনি যান। শান্তিলাল বাবু। স্যার। ইয়েস স্যার। কিছু দেখেছেন? না স্যার, শুধু ওই ডিপ ঢাপ আওয়াজ শুনেছি, ঠিক বুঝতে পারিনি স্যার। বেশি বুঝতে যাবেন না, তাহলে আপনার এই পরিবারেরও শান্তি থাকবে না। এটা ঠিক বুঝতে পেরেছি, শান্তি মানে ব্যাপারটাই উল্টো হয়ে গিয়েছে। শান্তিলাল, কি ব্যাপার স্যার, আপনি থানায়? ন্যাকামো হচ্ছে। জানো না আমি কেন থানায়? কার হুকুমে আমার ভাইকে লকআপে ঢোকানো হয়েছে? আমি তো ওনাকে লকআপে ঢুকাইনি স্যার, সিআই সাহেব লকআপে ঢুকিয়েছে। সিআই সাহেব? ওই কনস্টেবলের ছেলেটা এখন তোমার সাহেব হয়ে গেল? সরকারি নিয়মিত তাই স্যার, মাইনে বেশি হলেই সাহেব। লকআপটা খুলে দাও। সিআই সাহেবের অর্ডার ছাড়া লকআপ খুললে আমার চাকরি থাকবে না স্যার। চাকরি থেকে ক টাকা মাইনে পাও? এর থেকে অনেক বেশি টাকা তুমি আমার কাছ থেকে পেয়েছো। তার বিনিময় আমাদের দিয়ে অনেক কাজ করিয়ে নিয়েছেন, আপনার সমস্ত টাকা শোধ। এখন আমি সরকার থেকে মাইনে নেব আর সরকারি কাজ করব। চাবি দে। শুনছি এসব? রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ নেই, ভিআইপি দের কাছে কোনো পাইলট কার যায়নি, সমস্ত থানার পুলিশরা নাকি স্ট্রাইক করেছে। হ্যাঁ স্যার, আমরা দু একজন অফিসার ছাড়া এখানেও কেউ আসেনি। পুলিশ ডিপার্টমেন্টে কি ফ্যাক্টরি নাকি? বলা নেই কওয়া নেই, স্ট্রাইক করে বসলো। ওদের দাবিটা কি? পুলিশের প্রাপ্য সম্মান, এটাই আমাদের একমাত্র দাবি। পুলিশ কোনো রাজনৈতিক লেভেল মারা ভিআইপির কাজের লোক নয় যে সব সময় তাদের মন জুগিয়ে চলতে হবে, আর তাদের মনের মতন কাজ করতে না পারলে সেই সব ভিআইপি জুতো খেতে হবে। আপনারা প্রত্যেকে শান্তিলাল বাবুর জায়গায় নিজেদেরকে দাঁড় করান। প্রত্যেকের গায়ে দেখবেন ওদের মারা জুতো দাগ। ওনার যন্ত্রণার অপমানটা ওনার একার নয়, গোটা পুলিশ ডিপার্টমেন্টের। পুলিশ হচ্ছে সাধারণ মানুষের রক্ষা কবচ, নিরাপত্তার শেষ লাইন। আর সেই শেষ লাইনের ওপর যদি ওদের জুতোর দাগ পড়ে, তাহলে নিজের হাতে ওদের সেই জুতোর দাগ মুছতে হবে। নইলে আজকের পর থেকে সাধারণ মানুষদের আর আমরা নিরাপত্তা দেব না। এটাই শেষ লাইনের শেষ কথা। পুলিশ ঐক্য, পুলিশ ঐক্য, পুলিশ ঐক্য। আমাদের তো বাড়ি থেকে বেরোনোই মুশকিল হয়ে গেছে, নিরাপত্তা দেওয়ার জন্য কোনো পুলিশ পাওয়া যাচ্ছে না, ওরা সব স্ট্রাইক করে বসে আছে। বাবার যে আমি কোনোদিনও শুনিনি যে পুলিশ স্ট্রাইক করেছে। সেটাই তো সবচেয়ে বেশি লজ্জা, যেটা কোনোদিন শোনেননি সেটাই এ রাজ্যে ঘটতে চলেছে। রাজনৈতিক নেতাদের উপর পুলিশ বীতশ্রদ্ধ হয়ে স্ট্রাইক করেছে। দলের পান্ডাকে সাসপেন্ড করে দিন, তাহলেই দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। তাতে সমস্যা আরো বাড়বে, যেটুকু বাকি আছে সেটুকু স্ট্রাইক হয়ে যাবে। অরুণ রায়ের সঙ্গে কথা বলুন, স্ট্রাইক তুলে নেওয়ার জন্য যা যা করা দরকার
সেটাই করবেন। আমরা রিকোয়েস্ট করে দেখছি স্যার, তবে মানবে কিনা জানি না। ওদের সম্মান বাঁচিয়ে যদি কাজ করেন তাহলে নিশ্চয়ই মানবে, আর অসম্মানজনক কিছু করতে গেলে বিপদ আরো বাড়বে। আপনার সঙ্গে আমি একটু আলাদা কথা বলতে চাই। সরি স্যার, আপনার যা বলার এখানেই বলতে হবে, সবার সামনে, কারণ আমি এদের থেকে একটু আলাদা নই। সিনিয়র অফিসারদের একটু সম্মান তো দেবেন নাকি? সেই সম্মানটা উনি এসে দাঁড়াবার সঙ্গে সঙ্গে দিয়েছি, তার চেয়ে বেশি আশা করবেন না। দেখুন, পুলিশ যদি এভাবে স্ট্রাইক করে বসে থাকে সেটা একটা খারাপ নজির হয়ে থাকবে। আইন শৃঙ্খলা বলে কিছু থাকবে না, রাজ্য অচল হয়ে যাবে। তাই রাজ্যকে সচল রাখার জন্য পুলিশদেরকে তাদের পুরনো দায়িত্ব পালন করে যেতে হবে। নেতা মন্ত্রী তাদের সামনে হাত কচলে দাঁড়াতে হবে। তাদের ক্রিমিনাল ভাইপোদের গায়ে হাত তোলা যাবে না। হাত দিলেই জুতোর বাড়ি খেতে হবে। এই কথাগুলো আপনি লিখে আমাদের প্রত্যেকটা থানায় পাঠিয়ে দিন। তারপর আমি ভেবে দেখবো যে আমি এই স্ট্রাইক তুলবো না ইউনিফর্মটা খুলে হেডকোয়ার্টার্সে জমা দিয়ে আসবো। আমি আপনাকে আগেই বলেছিলাম স্যার, ও কথা শোনার লোক নয়। সাসপেন্ড করে দিন, সব টাইট হয়ে যাবে। একটা নয়, কয়েক হাজার সাসপেনশন লেটার তৈরি করুন। তার কারণ অরুণ বাবু শুধু একা নয়, আমরা সকলেই ওনার সঙ্গে আছি। ওনাকে যদি সাসপেন্ড করেন তাহলে আমরা গণ ইস্তফা দেবো। পুলিশ ঐক্য, 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 পুলিশ ঐক্য। ঠেলে দিল। ক্ষমা চাও, ক্ষমা চাও ওনার কাছে। আমাকে ক্ষমা করে দেবেন। একটা কথা আমি সবাইকে মনে করিয়ে দিতে চাই, আইনের ঊর্ধ্বে কেউ নয়। সে নেতা হোক কি মন্ত্রী কি তার আত্মীয় স্বজন, দোষ করলে সবাইকে শাস্তি পেতে হবে। পুলিশকে তার কাজ করতে দিতে হবে, তার কারণ পুলিশ হচ্ছে আইনের রক্ষা কবচ। সেই রক্ষা কবচটাকে সবাইকে সম্মান করতে হবে, এটাই আমার শেষ কথা। দাঁড়ান মিডিয়ার ভাই বোনেরা, উনি আপনাদেরকে যে কারণে এখানে ডেকেছিলেন সেই কাজটা হয়ে গেছে, এখন আপনারা যেতে পারেন। দাঁড়ান, এখন একটু বাকি। আপনি আগেই মিডিয়ার সামনে বলুন যে পুলিশ তার স্ট্রাইক তুলে নিচ্ছে। তার আগে একটু বাকি আছে। শান্তিলাল বাবু একটু এগিয়ে আসুন। ইয়েস স্যার। আপনার পায়ের থেকে জুতোটা খুলুন। স্যার খুলুন বলছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কি করতে চাইছেন আপনি? মিডিয়ার সামনে একটু আগে আপনি যা বললেন আমি সেটা কনফার্ম করতে চাইছি। উনি আপনাকে ঠিক যেভাবে জুতো মেরেছিলেন আপনি ঠিক সেইভাবে জুতোর বাড়ি মারুন ওনাকে। শান্তিলাল বাবু, আমি আপনাকে যেটা বলছি সেটা করুন। শান্তিলাল বাবু, পেয়েছেন? ইয়ে স্যার, এই নিন স্যার, আপনি যে ফাইলটা চেয়েছিলেন। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার।
স্যার তো হসপিটালে। হসপিটাল কেন? হসপিটাল কেন? আর কেন, এসপি সাহেব তো ফিরে এসেছেন, একেবারে পাগল হয়ে গিয়েছেন। থানার বাইরে স্যারকে দেখে একেবারে ঝাঁপিয়ে পড়লেন। তারপর আর কি, হসপিটাল। বলুন, সর্বনাশ হয়ে গেছে। আমি থানায় গিয়েছিলাম তোকে খবরটা দিতে। ওই এসপি সাহেব। কিন্তু ও ওখান থেকে বেরোলো কি করে? মিস্টেক, বারে ফোকটাই মাল পেয়ে অনেকটা খেয়ে ফেলেছে, আর ওই অবস্থাতেই ওকে খাবার দিতে চলে আসে। दिखला जा, झलक दिखला जा, एक बार आजा 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 आजा, झलक दिखला जा, आजा 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 आजा। श्याण भाईपो, তোমার রেশন হয়েছি, তুমি আছো না গেছো? কি হলো, সাউন্ড নেই কেন? সিদ্ধি লাভ করে সশরীরে স্বর্গে চলে গেল নাকি? হ্যাঁ, চালা খুলে দেখতে হচ্ছে। চেঁচে গেলে ফেসে যাবো মারি। খুলে দরজাটা খোল। খুলবো না, না খুলবো না। হাত ভেঙে দেবো, হাতটা ভেঙে দেবো। দরজাটা খোল, দরজাটা খোল, খোল। খুলবো না। দরজা খোল, খোল। না না না, খুঁজি 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 দেবো। ভাগ্য ভালো, আমাকে মারার জন্য ও সোজা চলে এসেছিল। আমি ওকে ধরে হসপিটালে দিয়ে দিয়েছি, আর ডাক্তারকে বলেছি যে পাহাড়ে পাহাড়ে ঘোরার কারণে পাগল হয়ে গেছে। ডাক্তার বিশ্বাস করলো? বলরাম ঘোষ যা চিৎকার চেঁচামেচি করছিল, ডাক্তার কোনো রিস্ক না নিয়ে ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিয়েছে। কিন্তু ঘুম ভাঙলেই তো ওই বুনো ষাঁড়টা আবার তাপাতাপি শুরু করবে, তখন তুইও ভোগে যাবি, আমিও যাব। ডাক্তার বলেছে যে ও 12 ঘন্টা ঘুমিয়ে থাকবে। এই 12 ঘন্টার মধ্যে আমাদের অনেক কিছু করতে হবে, যাতে বলরাম ঘোষের এই পাগলামিটা সবার কাছে সত্যি হয়ে যায়। ভয় পাবেন না, পাগলরা এরকম চিৎকার চেঁচামেচি করে। এই চুপ 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 চুপ, একদম পাগল বলবি না, নয়তো শেষ করে ফেলবো। কি হয়েছে স্যার? কি চাই? আপনি চেঁচালেন? আমি চাইতাম না, আমি তো পাগল না। কি শুরু করেছিস তুই? মুখে বলছিস আমি পাগল না, এদিকে পাগলের মতন ব্যবহার করে চলেছিস। একে বলছিস শেষ করে দেবো, ওকে বলছিস শেষ করে দেবো, মাথা খারাপ করে দিবি তুই। এতটুকু তোর মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর আমি 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 কত দু মাস ওই কথার মধ্যে ছিলাম, জানিস কি সব আমার ওপর থেকে গেছে। কেউ না বুঝুক, আমি কিন্তু বুঝতে পারছি স্যার, আপনার উপর দিকে গেছে ইঁদুর, আরশোলা, টিকটিকি, গর্তটা তো ওদেরই ছিল। আমি সন্ন্যাসী হয়নি, ওই শালা অরুণ রায় আমাকে ঢুকিয়ে ওই চিঠিটা জাল, আমার বাড়ি ছাড়ানো চাল। ওই শালা কনস্টেবলের ব্যাটাটা আমাকে ধরে গর্ততে বন্ধ করে রেখেছে। তুই তো আমার ভাই, আমাকে বিশ্বাস কর আমার ওর বিশ্বাস। তুই যেটা বলছিস সেটা বিশ্বাস করা যায় না। বিশ্বাস করা যায় না? তার মানে আমি পাগল? তার মানে আমি পাগল? হ্যাঁ, আমার মনে হয় স্যার ওই অরুণটাকে ধরে এনে ঘা কতক দিলেই সব বেরিয়ে পড়বে। অরুণ যেন কর্পোরেশনের দেয়াল, যাবে না দমাদম পোস্টার সেটা দেবেন। পাগলে কিনা বলে, আপনি যে অরুণকে দেখেছিলেন সে অরুণ আর নেই। এখন ওর গায়ে হাত দিলে না খাল খিচে নেবে। স্বরাষ্ট্রমন্ত্রী চিঠিতে সেরকমই লিখে দিয়েছে। তুই শালা হেবি শায়ানা, কোন দিকে আছিস বোঝা যাচ্ছে না।
এখনো বলছি তুমি এখান থেকে চলে যাও, চলে যাও, না তখন আঘাতই হয়ে যাবে। যাচ্ছি স্যার। আপনি কিন্তু মনে করে ওষুধটা খাবেন, না হলে ওটা আবার বেড়ে যাবে। দেখলি কি বললো আমাকে? তুই তো কিছু কর, তুই তো আমার ভাই, তুই কিছু কর আমার জন্য, আমাকে ঠিক আছে, পাগল। তোর কথা মতো আমি কাল পুলিশ নিয়ে ওই জায়গায় যাব। যদি দেখি তোর কথা সত্যি, তুই দেখবি আমি কি করতে পারি। শুধু ও নয়, ওর গোটা ফ্যামিলিটা আমি শেষ করে দেবো। বাঁদিকে বড়, বাঁদিকে বড়, বাঁদিকে। হ্যাঁ, এখান থেকে, এখান থেকে বাঁ। এই বাড়ি, এই বাড়িটা। থামো, 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 আরে থামো। এই ভাই, ভাই, এই বাড়ি, এই বাড়িটা। ওই রাস্কেলটাকে আজই অ্যারেস্ট করে লকাবে। এখানে বাইরে থেকে আমাকে তারপর ওকে আমার হাতে ছেড়ে দেবে। এই ঠিক আমি তারপর দেখাচ্ছি ওকে। শুধু শুধু আপনি টেনশন নিচ্ছেন কেন? আপনাকে তো এখানে আমাকে রেখেছিল ওপরের ঘরে, ওপরের ঘরে বোধহয় নিজে থাক। কি ব্যাপার মশাই, কোনো ডাকাতির কেস নাকি? শুনিনি তো। আপনি কে? আমি এ বাড়ির মালিক, রিটায়ার্ড কর্নেল গোবর্ধন পাল। আপনাকে তো আমি এখানে দেখিনি। আপনি আসেননি তাই দেখেননি। কি বলছো? আপনি এখানে কতদিন আছেন? রিটায়ার্ড করার পর থেকে তা ধরুন 10 বছর। আর আমি তো কোথাও বেরোই না। মিথ্যে কথা বলছো। এখানে ছিলই না। এখানে একটা আন্ডারগ্রাউন্ড ঘর আছে, যেখানে আমাকে 2 মাস বন্ধ করে রেখেছিল। আপনাকে তো আমি একদিনও দেখিনি মশাই। আপনি 2 মাস এখানে আন্ডারগ্রাউন্ড ঘরে আটকে ছিলেন? হ্যাঁ। এখানে তো কোনো আন্ডারগ্রাউন্ড ঘরই নেই, আর আমি ছাড়া এ বাড়িতে তো কেউ থাকেও না। এই একদম মিথ্যে কথা বলবে না, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আমার বাড়িতে আপনি 2 মাস আটকে ছিলেন, অথচ আমিই জানি না। এ কি পাগলের পাল্লায় পড়লাম রে বাবা। পাগল বলবি না। শান্ত হ, শান্ত হ, শান্ত হ। মিথ্যে কথা বলছো। আমরা আপনার বাড়ির ভিতরটা দেখব। ঠিক আছে, আসুন। দেখাচ্ছি তো। এই তো আমি দেখাচ্ছি। এর নিচে আছে ওই আন্ডারগ্রাউন্ড। আমার সাথে মিথ্যে কথা। এই সিঁড়িটা বেরিয়ে এই বারান্দাটা পরেই ওই ঘরটা পড়বে। পালাবার সময় আমি এই বারান্দা থেকেই বেরিয়েছিলাম। আর বারান্দা, এটা তো আমার মায়ের ঘর। বিধবা মানুষ ছিলেন, নির্জনে বসে একটু রামায়ণ পড়তেন। মা মারা যাওয়ার পর তো এখানে কাঠকুটো রাখা হয়। আপনারা ফালতু আমার সময় নষ্ট করছেন। মিথ্যে কথা বলবি না, এমনি আমার মাথা গরম হয়ে রয়েছে। আরে ভাই, মিথ্যে কথা বলছিস তুই আমার সাথে। আয় আমার সাথে, এখান থেকে বেরিয়ে ওই সোজা ঘর। বন্ধ ঘরটা কোথায় গেল? এখানে তো আপনার কথার সঙ্গে তো কিছুই মিলছে না। আন্ডারগ্রাউন্ড ঘর হলে এদিকটা কি এরকম ফাঁকা থাকে? মা এখানে বসে দক্ষিণের বাতাস খেত। বিধবা মানুষ অন্য কিছু খেত না খুব একটা। তুই থামবি? এখানেই ছিল ওই ঘরটা। এখানে একটা লোহার গড় দেওয়াল দরজা ছিল, তার ঠিক পাশে একটা ছোট্ট মতন জানলা ছিল, যেখান থেকে ওরা আমার ছুঁড়ে ছুঁড়ে খাবার দিত। আমাকে খাবার এই জায়গাটাতে আমি পড়ে থাকতাম। এই জায়গাটাতে এখানে এমনি করে পড়ে থাকতাম। আর আশেপাশে ইঁদুর ছিল, টিকটিকি ছিল, আরশোলা ছিল। আর যখন তখন আমাকে এসে কামড়াতো। তুই বিশ্বাস কর, আমি এখানে থাকতাম আর ওর চারিদিকে নোংরা। আর বেজো, আমার কথা, এখানে টিকটিকি ছিল, টিকটিকি গুলো আমাকে না। বাড়ি চল। এই বেজো, আমি একটাও মিথ্যে বলছি না, বিশ্বাস কর। ওই হারাম জাদাটা আমাকে সত্যি এখানে আগে বাড়ি চল। বিশ্বাস? এখন আমারও মনে হচ্ছে স্যারের মাথাটা সত্যিই গেছে। আমার তো প্রথম থেকেই সন্দেহ হয়েছিল। কি বললি? আমি পাগল? না স্যার, আমি কিছু বলিনি। ওই কনস্টেবলের ব্যাটাকে আমি ছাড়বো না। আমাকে পাগল বানাতে চেষ্টা করছে। খালাস করে দেবো সালাকে, খালাস করে দেবো সালাকে। এসপি সাহেব আমাকে শেষ করতে চেয়েছিলেন, এবং তার জন্য যা যা করা দরকার উনি তাই করেছেন। রাজনৈতিক ক্ষমতা কাজে লাগিয়ে উনি আমাকে সাসপেন্ড করেছিলেন, এবং আমার সাসপেনশন যাতে না ওঠে তার জন্য সব রকম চেষ্টা উনি চালিয়ে গেছেন।
কিন্তু সেটাও যখন উনি আটকাতে পারলেন না, তখন একটা মিথ্যে গল্প সাজিয়ে আমার চাকরির থেকে আমাকে ডিসমিস করে দেবার ব্যবস্থা করলেন। আর গল্পটা যে কতটা কাঁচা আর বানানো সেটা তো আপনারাই ইনভেস্টিগেট করে দেখেছেন। আমি বানাচ্ছি কি তুই বানাচ্ছিস? হারাম জাদা। মিস্টার ঘোষ, এটা আপনার কোনো পাড়ার রগ নয়। যেখানে দাঁড়িয়ে আছেন সেই জায়গাটাকে সম্মান জানাবার চেষ্টা করুন। আপনি বসুন। একবার ওর ফ্যামিলির রেকর্ডটা দেখুন, সব কটা বজ্জাত। ওর বাবা হেড কনস্টেবল ছিল, চুরির দায়ে চাকরিটা গেল। কোর্ট অফ এনকোয়ারি হচ্ছে সাব ইন্সপেক্টর অরুণ রায়কে নিয়ে, তার বাবাকে নিয়ে নয়। কিন্তু আপনাকে আপনি বসুন। বসছিস স্যার, সরি স্যার। পরশুদিন যখন আমি থানা থেকে বেরোচ্ছি, তখন একটা লোক আমার উপর ঝাঁপিয়ে আমার ইউনিফর্মটা নিয়ে টানাটানি করে, বলে যে ইউনিফর্ম খোল, ইউনিফর্ম খোল। প্রথমে আমি বুঝতে পারিনি, ভেবেছি কোনো পাগল টাগল হবে। পরে ভালো করে তাকিয়ে দেখি যে আমাদের এসপি সাহেব। তখন বুঝতে পারলাম যে অনেকদিন বাড়ির বাইরে থাকার জন্য মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, মানে ওই পাগলের কাছাকাছি আর কি। কি বলছে? আর কোনো উপায় না পেয়ে আমি কনস্টেবলদের সাহায্য নিয়ে ওনাকে হাসপাতালে ভর্তি করি। তাই এসপি সাহেব বেঁচে বেঁচে আপনার ওপরই বা ঝাঁপিয়ে পড়লেন কেন? আরো তো অনেক পুলিশ অফিসার আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, আমার এইটা আমার উপর কিছু। সেটা তো আমারও প্রশ্ন স্যার। স্যার, আমি কি দোষ করেছি স্যার? আমি তো আপনার ছোট ভাইয়ের মতন। তাহলে আপনি কেন আমার সঙ্গে এরকম করছেন? নাটক করছে, এই নাটক করছে স্যার। 2 মাস এই লোকটা আমাকে একটা ঘরের মধ্যে আটকে রেখেছিল স্যার। আপনার কথা বিশ্বাস করবো কি করে? আপনি তো কোনো কিছু প্রমাণই দেখাতে পারেননি। একবার এই লোকটাকে আমার কাছে 1 ঘন্টার জন্য ছেড়ে দিন। 1 ঘন্টাতে পিটিয়ে সব প্রমাণ হাজির করে দেবো। আমি প্রমিস করছি স্যার আপনাকে। পাগলের কাছাকাছি নয়, এ পুরোটাই গেছে। স্যার, আমি আপনাদের সামনে একজন সাক্ষীকে পেশ করতে চাই। স্যার, আমার নাম শম্ভু মণ্ডল, ট্যাক্সি চালাই। পরশু শিয়ালদা স্টেশনে আমার ট্যাক্সিতে উঠে উনি বললেন আমি হরিদ্বার যাব। দেখেই আমার মনে হয়েছিল ওনার মাথায় একটা গন্ডগোল আছে। সরি স্যার, জল তেষ্টা পেয়েছি। ওনাকে আমি যেই বললাম যাবে না, উনি আমাকে গালাগাল দিতে আরম্ভ করলেন। আমি ওনার হাতে পায়ে ধরে বললাম আমার হরিদ্বার যাবার পারমিট নেই, আপনি গাড়ি থেকে নেমে যান। উনি তখন আমাকে বললেন দাঁড়া, আমি থানা থেকে তোর পারমিট নিয়ে আসছি। আর তোকে আমি মেরেই ফেলবো। আমি তোকে দেখাই, আমি হরিদ্বার যাচ্ছিলাম, আমি তোকে নিয়ে যাবো। প্রত্যেকটা কাজে ওদের সাপোর্ট আছে। তাহলে আর কি, তুই বসে বসে আঙুল চোষ, আর ওই শালা এসে একের পর এক আমাদের খালাস করে দিয়ে যাবে। ওইখানে দাঁড়িয়ে থাক, একদম চৌকাট বেরোবি না। সাহস হলো কি করে স্কাউন্ডার? আমার হাতটার পাওয়ার কতখানি সেটা আপনার খুব ভালো করে জানা আছে। এখন তার উপরে আমাকে স্বরাষ্ট্রমন্ত্রীর স্পেশাল পাওয়ার দেওয়া আছে। এখানে কেন এসছো? আপনার আদরের ছোট ভাইটিকে আদর করে ধরে নিয়ে যেতে এসেছি। ওই শালা মরার পলক গজিয়েছে না, এখানেই খালাস করে দেবো। কি করেছো? যেসব বেআইনি অস্ত্রগুলো ধরা পড়েছিল সেগুলো আমদানি করেছিল আপনার এই ছোট ভাই। এই, তোর কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ ছাড়া আপনার চৌকাটে লাথি মারি? শান্তিলাল বাবু। ইয়েস স্যার। বর্দার মেজদাকে শুনে দাও তো বাবলু ভাই, ছোটদার কেসটা কি? মাস 6 আগে 6
ছোড়দা আমাকে রাত্রিবেলা বাড়ি থেকে তুলে নর্থ বেঙ্গলে নিয়ে যায়। সেখান থেকে সবজির ট্রাকে করে অস্ত্রগুলো তুলে নিয়ে এসে আমাকে লুকিয়ে রাখতে বলে। সেগুলোই আপনি পেয়েছিলেন স্যার। আর্মস অ্যাক্টে আপনার ভাইকে আমি গ্রেফতার করলাম। কি করছেন স্যার? বাচ্চা অফিসার গলা টিপে দুধ বেরিয়ে যাবে, কেস খেয়ে যাবেন আপনি। কারণ ও এখন চার্জে আছে আর আপনি ডিসচার্জ। হ্যাঁ যাও অরুণ, ওকে দিয়ে যাও। চিন্তা করি না, কি যে করেন না, সত্যি আপনার মাথাটা। ওষুধটা খাননি নিশ্চয়ই, সময় মতো খাবেন, তাহলে কিন্তু বেড়ে যাবে। চলি, আমি পাগল না, আমি পাগল না। নমস্কার, এদিকের খবর শুনেছেন তো? ছোট লকআপে আর্মস অ্যাক্ট নন বেলেবল। আপনার কি মাথাটা তা খারাপ হয়ে গেছে নাকি বলুন তো? আগে না, ওটা আপনার বড়র হয়েছে, এসপি সাহেবের। আমার মাথা ঠিকঠাক আছে। আপনি জানেন আপনি কাকে অ্যারেস্ট করেছেন? আসলে কি জানেন ম্যাডাম, এখন আর বায়োডাটা দেখে কাউকে ছাড়ছুড় দেওয়া হয় না, ক্রাইম ডাটা দেখে তুলে নেওয়া হয়। খবরের কাগজে তো দেখেছেন কত হুনু মুনু আন্দার হয়ে গেল। আইনের সাফ কথা, যত বড়ই হুনু হোক, লেজে আগুন লাগলে লঙ্কা পুড়বেই। রাখুন আপনার তত্ত্ব কথা। আপনি অর্জুনকে ছাড়বেন কিনা সেটা বলুন। নিন, লিখে দিন। কি লিখবো? লিখবেন যে ধাপার গোডাউনে বেআইনি অস্ত্রগুলো আমদানি করেছে অর্জুন নয়, ওইগুলো আমদানি করেছেন আপনি। মানে ও বেরিয়ে আসবে আর তার জায়গাটা ভরাট করবেন আপনি। আমি বাবলুকে বলে দেব যে কোর্টে দাঁড়িয়ে যাতে আপনার নামটা বলে। এবার আপনি ঠিক করুন যে আপনি কি করবেন। আপনি যেরকম বলবেন আমি ঠিক সেরকমই করব। জানেন তো, আমি আবার মহিলা এমএলএদের সম্মানের দিকটা ভীষণ খেয়াল রাখি। চলুন। সাবধানে যাবেন। কত বড় আসপর্দা ভাবুন। আমাকে বলে কিনা যে আপনি স্বীকারোক্তি লিখে দিন যে ওই অস্ত্রগুলো আপনি আমদানি করেছেন। তাহলে আমি পার্টি প্রেসিডেন্ট ইন্দ্রজিৎ ঘোষের ভাইকে ছেড়ে দেবো আর ওই জায়গাটা আপনি ভরাট করবেন। মরবে শালা, নির্ঘাত আমার হাতে মরবে। আর তুমি করিস না। অরুণকে মারার কথা না ভেবে আগে নিজেদের বাঁচার কথা ভাবতে হবে। শালা কি করবে, কি করবে ও? হ্যাঁ, কলা গাছের মতন গোড়া থেকে কেটে ফেলবো। তার আগেই ও এসে না তোর হাতে হাত করা পড়ায়। একবার এই বাড়িটা সার্চ করলি তো হয়ে গেল। কেঁচো খুঁড়তে কেউ টেবিল তখন তুমি কেঁচো কেউটে কি সব যেন বলছিলে ইন্দ্রজিৎ দা? তোর কাছে যে ড্রাগস, সোনা, টাকা ফাকা আছে সব আমার বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা কর। কাল আমি নর্থ বেঙ্গল যাচ্ছি পার্টি মিটিং এ, ওখানে আমার এজেন্ট আছে সালিম, ওগুলো ওর কাছে রাখার ব্যবস্থা করে দেবো। তুই কাল কটায় বেরোচ্ছিস? সকাল 8টা। আপনি তাই ভাবি এই সময় বিড়ালের রাস্তা কাটলো কি করে? মাঝে মাঝে বেড়ালকেও অসময় রাস্তা কাটতে হয়, তার উপর অনেক দায়িত্ব দেওয়া আছে তো। বেশি দায়িত্ব নেবেন না। আর বিড়ালের গায়ে চকরা বকরা দাগ থাকলেই বিড়াল কখনো বাঘ হয় না, বেঘরে মারা পড়বেন। বেড়ালের আঁচড় তো একবার খেয়েছেন, এর মধ্যেই দাগটা মিলিয়ে গেল। কি ব্যাপার, গাড়িটা আটকালেন কেন? সরে যান সামনে থেকে, স্যারকে অনেক দূর যেতে হবে। আমার কাছে ইনফরমেশন আছে যে উনি গাড়ি করে ড্রাগস আর কোল্ড বিস্কিট নিয়ে যাচ্ছেন,
তাই ওনার গাড়ির তল্লাশি না করে আমি ওনার গাড়ি যেতে দিতে পারবো না। এই আর একটা উল্টো পাল্টা কথা বলে জুতিকে মুখ লম্বা করে দেবো তোমার। কি ব্যাপার? গাড়ির চাবিটা দিতে বলুন, আপনার গাড়ির তল্লাশি নেব। নিজের পজিশনটা ভুলে যেও না, আর আমারটা। তোমার মতন মামুলি পুলিশ অফিসারকে আমি আমার জুতোর তলায় ফেলে টিপে মারতে পারি। ভুলেও এই কাঁচা কাজটা করবেন না, কারণ নেতাদের চাকরিটা কাঁচা আর পুলিশেরটা পাকা। একবার পা দুটো ধরে উল্টে দিলে এই জুতো পরা পা দুটো ওপরে আর মাথাটা নিচ্ছে, একেবারে পাদুর ঝোলা হয়ে যাবেন। রাস্কেল, তুমি আমাকে পাবলিক দেখছে, পাড়াপাড়ি করবেন না, নইলে মাঝ রাস্তাতেই পাদুর ঝোলা হয়ে যাবেন। চাবিটা দিন। দেখুন আপনাদের এই মহান নেতাকে, সেজে গুজে উনি যাচ্ছেন জনসভায় ভাষণ দিতে, সাধারণ মানুষকে কোটি কোটি টাকার প্রতিশ্রুতি দিচ্ছে, আর এদিকে টাকা, সোনা, ড্রাগস বিদেশে পাচার করছেন। বছরের পর বছর এরা আপনাদের সর্বনাশ করে যাচ্ছে, আর বছরের পর বছর আপনারা রোদ্দুরে দাঁড়িয়ে ভোট দিয়ে এদেরকে জিতিয়ে যাচ্ছেন। আপনাদেরকে বাঁচিয়ে রাখার জন্য দু মুঠো ভাত আপনাদের মুখে তুলে দিতে পারুক আর না পারুক, আপনাদের মারার জন্য ড্রাগস আমদানি করতে পারে। তুমি এখানে ধরেছো আর আমি সারা রাস্তা খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ, সিবিআই অফিসার, গোল্ড আর ড্রাগ পাচার অপরাধে আমরা আপনাকে গ্রেপ্তার করলাম। চলুন চলুন। বাবা, চাকরির থেকে বরখাস্ত হয়ে যাওয়া হেড কনস্টেবলের বাড়িতে পাগল হয়ে চাকরি খোয়ানো এসপি সাহেব। কত টাকা নিবি? কিসের জন্য? আমাকে শান্তিতে থাকতে দেওয়ার জন্য। তোর কি চাই? হ্যাঁ, টাকা, রাজার হাতে জমি, সোনা, গাড়ি, কি চাই? কি চাই বল, কমান। আপনার এই হাত দুটো আমার দিকে একবার বাড়িয়ে দিন, যাতে এতে আমি হাত করা পড়াতে পারি। অরুণ, শেষ করে ফেলবো তোকে। চৌমু এখনো আপনাকে আমার মরার ডেটটা দেবে না, কারণ সে জানে যে আমার এখনো অনেক কাজ বাকি আছে। কথা বলে নেব জমের সাথে, যাতে তোর মরার ডেটটা এগিয়ে আনে। ডেট ফিক্স করে জানাবো। তুই আসার আগে উনি আমাদের রীতিমতো শাসিয়েছেন, আমাদের শহর ছেড়ে চলে যেতে বলেছেন। এই শহরটা ওর বাবার কেনা জমিদারি নয় যে যখন যাকে বলবে শহর ছেড়ে চলে যেতে হবে। বরং ওকে যদি এই শহরে থাকতে হয়, ওকে থাকতে হবে সেন্ট্রাল জেলে। শুনলি তো কি বলে গেল, শেষ করে দেবে তোকে। তবু বলরাম ঘোষের
প্রত্যেকটা নিঃশ্বাসের ওপর বসে থাকবো আমি, যতক্ষণ না ওর নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আর তার আগে যদি আমি মরে যাই, আমার ছবির সামনে ধূপ দেওয়ার আগে তোর এইটুকু সান্ত্বনা থাকবে যে তোর দাদা একটা অপদার্থ ছিল না, সে তার বাবা মার সম্মান রেখেছে। ওই বুনো ষাঁড়টাকে তুমি গর্তের মধ্যে এতদিন আটকে রাখলে, যদি বা গর্ত থেকে বেরোলো তুই পাগল সাজিয়ে দিলে। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম যে আপনি এটা শোনার পর আমার এগেনস্টে স্টেপ নেবেন। নেবই তো। তুমি কি ভেবেছো হ্যাঁ তোমায় আমি ছেড়ে দেবো? আপনাকে মাঝে মাঝে অবাক লাগে স্যার, কারণ এরকম মানুষ তুমি এর আগে দেখোনি, যাদের হাসি আর কান্না দুটো এক। আজ একা কেন আমি জানো? কারণটাই বলরাম ঘোষ ওর ভাইয়ের কেসের একটা ইনভেস্টিগেশন থেকে আমাকে থামাবার জন্য আমার স্ত্রী আর মেয়েকেও সরিয়ে দিয়েছিল ওই স্কাউন্ডেলটা। তারপরেও আপনি ওই মানুষটার আন্ডারে কাজ করে যাচ্ছেন শুধু একটা অস্ত্র হাতে পাওয়ার জন্য, যেটা দিয়ে আমি বলরাম ঘোষকে মারতে পারবো। আজ আমি সেই অস্ত্রটা হাতে পেয়েছি, তুমি। কিন্তু একটা কথা মনে রাখবে, ওরা তিন ভাই হচ্ছে কোকরো সাপের জাত। মার খেয়ে কিন্তু ওরা চুপ করে বসে থাকবে না, তোমাকে ছবল মারার সুযোগ খুঁজবে, আর সেই সুযোগটা তুমি কিন্তু দেবে না। আপনার কথা আমার মনে থাকবে স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। কোন হতে চলে রে? দেখে গাড়ি চালাতে পারিস না? মারবো এক চল। বাবলি চ বাবলি চ। গাড়ি চালিয়ে দূর সালা। না 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 বাবলি, বাবলি কি হয়েছে বাবা? এসো এসো এসো। কি কি হয়েছে মামু? কি হয়েছে? কি হয়েছে আমাকে বলো। কি হয়েছে আমাকে বলো, বলো। কি হয়েছে? কি হয়েছে বলো, বলো বলো। কি হয়েছে আমাকে বলো। কাঁদে না, কাঁদে না, কাঁদে না। ওরা তুলে নিয়ে গেছে। কারা তুলে নিয়ে গেছে? কোথায়? কোথায় নিয়ে গেছে আমার বন্ধুকে? বল। হাইট রোডের ধারে গোডাউনে।
বলছিস তুই? বন্ধুকে ছেড়ে কখনো চলে যাওয়া যায় না রে বন্ধু। আমরা একসাথে লড়বো, একসাথে বাঁচবো। हाँ बलराम साहब, सोच लीजिए आपका काम हो गया। হ্যাঁ বলো। কি করছো? এই তো তোমার সঙ্গে কথা বলছি। যাকে শোনো, সামনের রোববার আমার বাবা তোমাদের ওখানে যাবেন, তুমি একটু বাড়িতে বলে রেখো প্লিজ। কেন? কেন মানে অবভিয়াসলি আমাদের বিয়ের কথা বলতে। আশ্চর্য। আচ্ছা শোনো, তুমি দয়া করে তখন বাড়িতে থেকো, আর কি কথা হলো না হলো আমাকে হ্যালো হ্যালো তৃষা, ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। আমি আপনাকে এতক্ষণ ধরে ট্রাই করছিলাম, এদিকে একটা মিস আপ ঘটে গেছে। কন্ট্রোল রুম আমাকে জানিয়েছে। আপনি কোথায় আছেন? আমি নর্থ সিটির আমার এক গেস্টের বাড়িতে আছি। তুমি যেদিক দিয়ে আসছো তার ডান দিকে টার্ন করে একটু এগোলেই একটা দোতলা বাড়ি পাবে, 27/1। আমি সেখানে অপেক্ষা করছি, তুমি চলে এসো। ইয়েস স্যার, আমি এক্ষুনি আসছি। সুখে থাকো সুখময় সেন। জীবনে আমি কোনোদিন মিথ্যে কথা বলিনি, আর আপনি আমাকে দিয়ে এত বড় মিথ্যে কথা বলালেন। অরুণের কাছে, অরুণের বাপ মায়ের কাছে আমাকে সারা জীবনের মতন অপরাধী সাজালেন। যে সুখময় সেন সারা চাকরি জীবনে একটা অপরাধ করেনি। তফাৎটা তো এখানেই সুখময় সেন, তুমি পুরো চাকুরি জীবনে একটাও অপরাধ করনি, আর আমি পুরো চাকুরি জীবনে সকাল দুপুর বিকেল শুধু অপরাধ করে গেছি। আজ দুপুরেও আমি একটা অপরাধ করব। আজ যখন অরুণ আসবে, তোমার হাত দিয়ে ওকে গুলি করাবো। তুমি হবে কাল পুরুষ, আর আমি সাধু। তোর আগে তোকে আমি শেষ করে ফেলবো। পিস্তলটা আমার হাতে আছে, না ওই হারামজাদাটা আসে। হ্যালো, রং নাম্বার।
বন্ধু আয় 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 এই অরুণ কোথায় আছিস বাইরে বেরিয়ে আয় নয়তো তুই জানিস কি আমি তোর ভাগ্নির সাথে কি করব আয় বেরিয়ে আয় নয়তো গুলি মেরে দেবো ওকে আমি দেখ মামা এসেছে অনেক জ্বালিয়েছিস আমাকে আচ্ছা